কোশ্চেন করে, কে কোথা থেকে কোশ্চেন করবে উই ডোন্ট নো। সো কনকারেন্ট অডিট নামে একটা জিনিস আসলো, আমি একদমই জানি না, 5টা মাস চলে গেল। সো আমি অলরেডি ওটা করেছি পিপিটি, ওটা দিয়ে শুরু করি, তারপরে কোশ্চেন সলিউশন করব। দিস ইজ দ্য টপিকস অফ টুডেজ ডিসকাশন। উই উইল স্টার্ট ফার্স্ট দ্য কনকারেন্ট অডিট। is a very contemporary thing, and it's especially banking এবং নন ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য is very very important. এবং thanks Mr. Kamal once again to raise this issue. So first of all, we need to know what is concurrent audit. Concurrent audit মানে কি? Concurrent audit is a systematic examination of financial transactions at branch on continuous basis to ensure ব্রাঞ্চ লেভেলে কন্টিনিউয়াসলি এই অডিটটা, সেটা ব্যাংকিং হইতে পারে, নন ব্যাংকিং হইতে পারে, এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার আদার যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আছে, যেমন আপনার আমরা জানি যে ভেঞ্চার ক্যাপিটাল বিভিন্ন জায়গায়, সেই জায়গাও অ্যাপ্লিকেবল। বলা হচ্ছে কমপ্লায়েন্স উইথ দ্য ইন্টারনাল সিস্টেম, প্রসিডিওর অ্যান্ড গাইডলাইন অফ দ্য ব্যাংক। এখানে যদি ব্যাংক হয় ব্যাংকের হবে, নন ব্যাংক হলে নন ব্যাংক হবে। বাট এইটা কি কারেন্টলি কিন্তু কনকারেন্ট অডিটটা ব্যাংক লেভেলে জনপ্রিয় এবং প্রচুর হচ্ছে, এই জন্য ব্যাংকের উদাহরণটা আমরা এনেছি। এবং অ্যাজ এ ব্যাংকার কিন্তু উনি যেহেতু ওনার ব্যাংকে দেখেছে দেখে কোশ্চেনে তুলেছেন। সো আলটিমেটলি হচ্ছে ইন্টারনাল সিস্টেম চেক করা to comply with the standard procedures, policy, guideline of the bank. First. Second, to keep continuous check on high risky and more material areas. আমি আগের দিন বলেছিলাম ম্যাটেরিয়াল এবং ইমম্যাটেরিয়াল। অনেক সময় ছোট ছোট জিনিসগুলো একটা জিনিস ইমম্যাটেরিয়াল, কিন্তু যখন 5 টাকা লেভেলে যখন কয়েক লক্ষ ট্রানজেকশন 5 টাকা লেভেলে করবে, যেমন আপনাদের ব্যাংকার ওই কলিগ কামাল সাহেব বলতেছিলেন যে বিভিন্ন ডরমেন্ট অ্যাকাউন্টে 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 5000 টাকা পড়ে থাকে। দিস অ্যামাউন্ট ইন্ডিভিজুয়ালি ইনসিগনিফিকেন্ট ইমম্যাটেরিয়াল, বাট অল টুগেদার ইজ ম্যাটেরিয়াল। সো বলছে টু কিপ কন্টিনিউয়াস চেক অন হাই রিস্কি অ্যান্ড মোর ম্যাটেরিয়াল এরিয়াস। সো এটা হচ্ছে এরিয়া। এরপর আর কি এরিয়া আছে দেখেন, বলা হচ্ছে কাভারেজ এরিয়া। কাভারেজ এরিয়া অফ কনকারেন্ট অডিট কি কি কভার করে এই অডিটটা, একদম স্কোপটা। কাভারেজ এরিয়া আর টোটালি ডিপেন্ড অন দ্য স্কোপ অ্যান্ড এঙ্গেজমেন্ট লেটার। আপনি যে কনকারেন্ট অডিট করার জন্য যে অডিটরকে নিয়োগ করবেন, সেটার এরিয়াটা ডিপেন্ড করবে হচ্ছে যে আপনি যে টর দিচ্ছেন বা এঙ্গেজমেন্ট লেটার দিচ্ছেন, টার্ম অফ রেফারেন্স দিচ্ছেন, সেটা অনুযায়ী। বাট সাধারণত কি হয়, বাট কনকারেন্ট অডিট মেইনলি ফোকাস অন, যেটাই থাকুক না কেন, জেনারেল কেসে দেখা যায় যে ক্যাশের উপরে হয়, ইনভেস্টমেন্টের উপর চেক হয়, নন পারফর্মিং অ্যাসেট এনপিএ বলে। আপনারা যারা নন ব্যাংকার তাদেরকে একটু বলি, ব্যাংকের জন্য অ্যাসেট হচ্ছে ব্যাংক যে লোনগুলো দেয়, দ্যাট ইজ দেয়ার অ্যাসেট। এবং যেগুলো টাকা জমা থাকে বিভিন্ন এফডিআর করে, বিভিন্ন যে কারেন্ট অ্যাকাউন্টে, বিভিন্ন অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকে, সেটা তাদের লাইবিলিটি। সো ব্যাংক যে টাকাগুলো লোন দেয় বিভিন্ন ফর্মে, সেটা ওয়ার্কিং ক্যাপিটাল লোন, তারপরে এই টার্ম লোন দেয়, মেশিনারিজের লোন দেয়, বিভিন্ন এগুলোকে তারা বলে অ্যাসেট। সো নন পারফর্মিং অ্যাসেট এনপিএ, আর নন পারফর্মিং যেটা হচ্ছে যে এনপিএল বলে, নন পারফর্মিং লোনগুলা, সেটাও আমরা জানি আর কি। সো এখানে দেখার উদ্দেশ্য হচ্ছে যে লোনগুলা দেয়া গুড আছে, কতটুকু ক্লাসিফাই হয় নাই, এটা দেখার একটা উদ্দেশ্য। তার হচ্ছে হাই ভলিউম ট্রানজেকশন, অনেক বড় বড় ট্রানজেকশন হয়। হ্যাঁ, যেমন ধরেন, জি কিছু বলছেন? না স্যার, ওনার এখান থেকে সাউন্ড আসছে, মিউট করে দিন। আচ্ছা, আমি আপাতত একটা কাজ করি, সবাইকে মিউট করে রাখি, কোশ্চেন করলে আনমিউট করে নিন, তাহলে আর আমি কষ্ট করে একটু, আপনার কোশ্চেন করলে আনমিউট করে নিন। থ্যাংক ইউ। তো এখন যেটা বলছিলাম, সরি ফর দি ইন্টারাপশন। এখানে বলা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট, এটাও একটা এরিয়া। হাই ভলিউম ট্রানজেকশন, বড় বড় ট্রানজেকশন। হ্যাঁ, আপনারা অডিটের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রেখেন, সেটা হচ্ছে যে এটা কি হাই ভ্যালু ট্রানজাকশন না হাই ভলিউম ট্রানজাকশন? হাই ভ্যালু। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদের আরেকটা কথা বলি, এই কামাল সাহেব বলেন তো, হাই ভ্যালু চেক মানে কি বলেন তো? ওনারা নিশ্চয়ই জানে, তারপর একটু বলেন আপনি। হাই ভ্যালু বলি না আমরা, লো ভ্যালু, হাই ভ্যালু। এটা হলো স্যার 5 লাখ টাকার উপরে যখন হবে স্যার, তখন এটাকে হাই ভ্যালু চেক ধরা হয়, এবং যেটা ডে মানে সেম ডেতে ট্রানজাকশনটা হয়ে যায়, সেটেল হয়ে যায়, অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যায়, ডেবিট ক্রেডিট হয়ে যায়। আর 5 লাখ টাকার নিচে হলে পরে এটাকে লো ভ্যালু ধরা হয়। একদমই, উনি যেটা বললো এই জন্যই হাই ভ্যালু বলছি। হাই ভ্যালু মানে হচ্ছে যে, আরেকটা জিনিস বলি, আজ থেকে 8 বছর না, আজ থেকে 20 বছর আগে আমি একজন ব্যাংকারের সাথে খুব ক্লোজলি 2 দিন ছিলাম, একটা কারণ, আমার লার্নিং এর জন্য, আমার ব্যক্তিগত আগ্রহের কারণে। তো ওই ব্রাঞ্চ ম্যানেজার, বনানী একটা বড় ব্রাঞ্চের ম্যানেজার, ওনাকে দেখতাম ডে এন্ড ডে ক্যাশ ট্রানজেকশনের রিপোর্ট বাংলাদেশ ব্যাংকে দিতে হয় যে কত টাকা।
তখন থ্রেশহোল্ড ছিল আমার যতদূর মনে পড়ে যে 5 লাখ টাকার উপরে যদি ক্যাশ কেউ তুলে সেই রিপোর্টটা দিতে হয়। এটা সম্ভবত বেড়ে এখন 7 বা 10 লাখ টাকা আছে। এখন 10 স্যার। 10 রাইট। এটা কেন বলেন তো? এটা হচ্ছে এন্টি মানি লন্ডারিং একটা রিপোর্ট থাকে। ধরেন নরমালি আপনি যখনই দেখবেন যে কেউ খুব ফ্রিকোয়েন্টলি 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা, 50 লাখ টাকা তুলছে, তখন যদি এমন হয় যে তার লজিক থাকতে পারে, ধরেন অনেক ইন্ডাস্ট্রি আছে প্রচুর লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, সেখানে লেবারদের তো অ্যাকাউন্টে পে করা যায় না 5,000, 10,000, 10,000 টাকা স্যালারি, যারা হয়তো ব্যাংক অ্যাকাউন্টে অতটা অভ্যস্ত না। যদিও এখন কিন্তু আমরা এই কনসেপ্ট থেকেও বেরোয় আসছি, আমরা দেখি যে এখন কিন্তু বিকাশ বলেন, যদিও বিকাশ মাঝে মাঝে একটু ঝামেলা করে, ব্যাংকেরও কয়েকটা কিন্তু আছে, এবং এজেন্ট ব্যাংকিং হওয়ার ফলে এখন কিন্তু আপনার প্রচুর লোক ব্যাংকিং আওতায় চলে আসছে। সো এই কারণে ওই ওই যে টাকাগুলো যদি কোনো লজিকার বাইরে যে যদি কোনো লজিক না দেখাতে পারে, দ্যাট ইজ রিপোর্টেবল। এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা অবজার্ভ করে যে কোন ব্রাঞ্চ থেকে কোন ব্যাংকে কোন ভলিউম, কোন কাস্টমার কত টাকা ক্যাশ তুলতেছে, এবং আগে যেটা 5 লাখ ছিল এখন 10 লাখ আছে। সো এই রিপোর্টটা কিন্তু ডে এন্ডে তাদের করে যেতে হয়। সো এই জন্য বলা হয় যে হাই ভ্যালু ট্রানজেকশন গুলো আলাদা কভারেজ রাখতে হয়, কারণ রিস্কি এরিয়া তো, ঝামেলা আছে এখানে। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে বলা হচ্ছে আর কি কভারেজ আছে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার গুলো প্রপারলি করছে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশ ব্যাংক ইজ দ্য মেইন রেগুলেটর অফ ব্যাংকিং। হ্যাঁ, এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলার গুলো প্রপারলি মেনটেন করা হচ্ছে কিনা, এটা একটা এরিয়া। তারপরে কি আছে, অল ট্রানজেকশন ইনভলভিং ফরেন কারেন্সি ট্রানজেকশন দেখে, এবং স্পেশালি এডি ব্রাঞ্চ মানে হচ্ছে যে যারা হচ্ছে যে ফরেন এলসি করতে পারে, ফরেন কারেন্সি করতে পারে, তাদেরকে এডি ব্রাঞ্চ বলা হয়, তাই তো কামাল সাহেব? এডি ব্রাঞ্চ। জি স্যার, জি জি। এখন অবশ্য সেন্ট্রালাইজড ব্যাংকিং এ স্যার এডি নন এডি আলাদা করার কোনো সুযোগ নাই, সবাই এডি সবাই নন এডি। যেমন আমাকে আরেকটা কথা আপনাদের খুব বলে রাখি, ইন্টারেস্টিং, সেটা হচ্ছে খুব বড় একজন প্রফেশনাল একটা কোম্পানির ফাইন্যান্স ডিরেক্টর, তার মানে স্যালারি হয়তো 20 লাখ টাকার মতো, আমাকে ওই দিন জিজ্ঞেস করছে যে বাংলাদেশের বাইরে যদি অপারেশন করতে চায়, যদি কেউ কোম্পানি খুলতে চায়, নিয়মটা কি? এই জিনিসটা জানি না আপনাদের জানা আছে কিনা, জাস্ট 2 লাইনে বলি আপনাদের কাজে লেগে যেতে পারে। সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ফরেন কারেন্সি রেগুলেশনের একটা রুল আছে, তার 75(1) এর আন্ডারে আপনি কিন্তু, এটা আমি 2 বছর আগে কথা বলছি, রিসেন্ট চেঞ্জ আসলে চেক করে দেখতে হবে, সেটা হচ্ছে যে আপনি কিন্তু দেশের বাইরে ব্রাঞ্চ অথবা অফিস ওপেন করতে পারবেন, লিয়াজ অফিস অথবা ব্রাঞ্চ। নিয়ম হচ্ছে, ধরেন আপনি যে কান্ট্রিতে ব্রাঞ্চ অথবা লিয়াজ অফিস ওপেন করলেন, ওইখানে লিগ্যাল ফর্মালিটি শেষ করার 1 মাসের ভিতরে আপনি যে ব্রাঞ্চে মাধ্যমে টাকা নিতে চান, সেই ব্রাঞ্চের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জানাইতে হবে। সো কত টাকা নিতে পারবেন? $30,000। এটা হচ্ছে ওই কোম্পানিটা চালানোর জন্য, ওই ব্রাঞ্চটা চালানোর জন্য ইয়ারলি আপনি অ্যালাউড হচ্ছে 30,000, সাবজেক্ট টু অনেকে কিন্তু আবার যারা এক্সপোর্ট আছে, যাদের রেভিডেন্সের অনেক টাকা এক্সপোর্ট আছে, তাদেরকে আবার কেস টু কেস পারমিশন দিয়েছে, তারা ফুল কোম্পানি ওপেন করেছে। বাট যে কোনো কোম্পানি কিন্তু তাদের একটা লিয়াজ অফিস অথবা ব্রাঞ্চ করতে পারে, করার পরে 1 মাসের ভিতরে একটা এডি ব্রাঞ্চের, যেটা আগে এডি ব্রাঞ্চ ছিল, উনি বললেন সেন্ট্রালাইজ সিস্টেম, এডি ব্রাঞ্চ বলে কিছু নাই। সো যে কোনো ব্রাঞ্চে এডি ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জানাইতে হবে যে আমি লেটসে আগিজ বেভারেজ, আমরা একটা মালয়েশিয়া কোম্পানি ওপেন করেছি, কোম্পানির ব্রাঞ্চ ওপেন করেছি, এবং সেইখানে আবার ইয়ারলি অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। এবং $30,000 যেটা আপফ্রন্ট পারমিশন দিয়ে দিবে, ওইটা তো লিগ্যাল চ্যানেলে চলে যাবে, কারণ আমরা জানি কারেন্ট অ্যাকাউন্টে মানে ক্যাপিটাল অ্যাকাউন্টে কিন্তু বাংলাদেশ থেকে টাকা নিতে পারে না। তার মানে বাংলাদেশে যেমন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হতে পারে, বাংলাদেশ যেহেতু লেবার নির্ভর এবং ডেফিসিট ইকোনমির একটা, মানে ফরেন কারেন্সি অলওয়েজ হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্ট বা ব্যালেন্স অফ ট্রেড আমাদের ডিসফেভারে, মানে আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কোম্পানি, এক্সপোর্ট কম করি, ফলে দেখা যায় আমরা চাইলেই কিন্তু যে কোনো জায়গায় টাকা নিতে পারি না, স্পেশালি যে ক্যাপিটাল আকারে। তো এই ক্যাপিটাল আকারে এই সুযোগটা আছে, $30,000 নেওয়া যায় ব্রাঞ্চ এবং ইয়ে। জাস্ট কথা প্রসঙ্গে বলে রাখলাম, যদি আপনাদের কখনো কাজে লাগে। সো তারপরে কি দেখবে, অল ট্রানজেকশন ইনভলভিং হচ্ছে ফরেন কারেন্সি, ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, আর হচ্ছে রেভিনিউ লিকেজ, অনেক সময় রেভিনিউ ডাইলুটেড হয়, বুঝছেন? এটাও একটা দেখার ইস্যু যে রেভিনিউর কোনো জায়গায় কোনো ঝামেলা আছে কিনা। সো এই জিনিসটাও এই অডিটের জেনারেলি বলছি, এর বাইরেও যে কোনো কিছু অ্যাড হইতে পারে, বাট জেনারেলি এই জিনিসগুলোই সাধারণত দেখে। এরপরে কি আছে, ব্যাংক শুড, আচ্ছা এবার আপনি আসেন যে এখানে আরেকটা জিনিস আছে যে হুইচ ব্রাঞ্চেস শুড কাভার্ড বাই কনকারেন্ট অডিট। যেসব ব্রাঞ্চগুলো, ব্যাংক শুড কাভার অ্যাটলিস্ট 50% অফ দ্য টোটাল ডিপোজিট এন্ড অ্যাডভান্স। যেসব ব্রাঞ্চগুলোর মাধ্যমে টোটাল ডিপোজিটের, একটা ব্যাংকের টোটাল ডিপোজিটের 50% এবং অ্যাডভান্স মানে যেটা লোন অ্যান্ড অ্যাডভান্স, মানে ডিপোজিট তো তার হচ্ছে লাইবিলিটি, আর অ্যাডভান্স মানে তার অ্যাসেট,
50% এরিয়া কভার করে করা উচিত। স্পেশাল ব্রাঞ্চ গুলো আছে, অনেকগুলো স্পেশাল ব্রাঞ্চ আছে। আচ্ছা, ফ্রড প্রোন এরিয়াস মানে কি, কিছু কিছু জায়গায় দেখা যায় যে ধরেন অতীতের রেকর্ড ছিল, এই যে প্রন মানে হচ্ছে প্রবণতা আছে, ফ্রড প্রবণতা আছে এমন এরিয়াগুলো, যেমন ধরেন দেখা গেল চিটাগাংয়ে কোনো একটা পার্টিকুলার ব্রাঞ্চে একাধিকবার ব্যাংকের কর্মকর্তাদের মাধ্যমে কোনো ফ্রড হয়েছে, বা এখানে কোনো ডিপোজিটার ফ্রড করেছে। সো এই ফ্রড হওয়ার এরিয়াগুলোকে কভারেজ রাখতে হবে। ব্রাঞ্চেস ডিলিং উইথ দ্য ফরেন এক্সচেঞ্জ যেখানে কাজ করে তাদের এই কভারেজ রাখতে হবে। সো এইগুলাই হচ্ছে মূলত একদম আপনাদের যদি কোনো কারণে 5 মার্কসের টিকা চলে আসে, আমার মনে হয় এখান থেকে আপনারা লিখতে পারবেন। কোনো মানে বোঝা গেছে তো ব্রাদার? কামাল সাহেব ছাড়া, উনি তো ব্যাংকার মানুষ, বুঝবে। আসলে এই জায়গাটাতে মানে কনকারেন্ট অডিট কেন বলছে স্যার? এই জিনিসটা আমার একটু খটকা লাগে স্যার। কনকারেন্ট কথাটার অর্থ কি বলেন তো? মানে প্রতিনিয়ত, হ্যাঁ, প্রতিনিয়তই, মানে মানে রিয়েল টাইম, পুনঃ যেটা রিপিটেড। এই দেখেন, এই জন্যই বলা হচ্ছে, এই দেখেন সংজ্ঞায় বলা আছে কনকারেন্ট অডিট is a systematic examination of all financial transaction at a branch on continuous basis to ensure, মানে আপনি এমন না ধরেন নরমালি তো স্ট্যাটুটরি অডিট হয়, আমরা স্ট্যাটুটরি অডিট করি, এন্ড ব্যাংকের জন্য কিন্তু কস্ট অডিট অ্যাপ্লিকেবল না। আমরা দেখেছি কস্ট অডিটের এরিয়াতে ব্যাংক পড়ে না। আচ্ছা, তাহলে কস্ট অডিট করতেছি, সো দিস ইজ বেসিক্যালি একটা ম্যানেজমেন্ট অডিট, কারণ ম্যানেজমেন্টের অডিট হচ্ছে, আর এই ম্যানেজমেন্ট অডিটের থ্রুতে কনকারেন্ট অডিট ফর দ্য ব্যাংক। সো আপনারা কিন্তু দিস ইজ দ্য ম্যানেজমেন্ট, পিওরলি ম্যানেজমেন্ট অডিট, ঠিক আছে? এই জায়গাটা স্যার এই যে বাংলাদেশ ব্যাংকের যে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট গাইডলাইন আছে, ওখানে ট্রেজারি ডিভিশনের উপর, স্পেশালি স্যার ট্রেজারি ডিভিশনের উপর এই অডিটটা খুব এমফাসিস দেওয়া হয়। প্রথমেই দেখেন ক্যাশ, ইনভেস্টমেন্ট, নন পারফর্মিং অ্যাসেট, হাই ট্রানজাকশন, তার মানে ট্রেজারির উপরেই মূলত এবং দেখবেন ক্যাশ নিয়েই কথা বলা হচ্ছে, হ্যাঁ, ক্যাশ নিয়েই কথা বলা হচ্ছে। সো মোটামুটি এটা আমার মনে হয় যে 5 মার্কসের জন্য ইজ ফেয়ার এনাফ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখন এই কোশ্চেনগুলো আমি কেন আবার রিপিট করছি, এগুলো পরীক্ষা আসার এত বেশি সম্ভাবনা, যে কারণে যেহেতু আপনাদের সময়টা কম, আমি জানি না অন্য সাবজেক্ট পড়তে পড়তে যে এই 50 মার্কসের কতটা ইম্পর্টেন্স দিবেন, এই জন্য আরেকটা বলে যাচ্ছি। সরাসরি কোশ্চেন পড়ি, অ্যান্সার কিভাবে লিখবো এটা বলি। সেটা হচ্ছে আমরা বলছি হোয়াট আর দ্য 2 টাইপস অফ অডিট টেস্টিং। হ্যাঁ, একটু আলাপ করেছিলাম, আজকে একটু ডিটেইল বলবো, কারণ এটা আপনাদের দুইটা পার্টে ইম্পর্টেন্ট। তাহলে কোশ্চেনটা কি আপনারা চাইলে লিখে নিতে পারেন, হ্যাঁ, যে হোয়াট আর দ্য 2 টাইপস অফ, বা পরে আপনারা পেয়ে যাবেন, অসুবিধা নেই। আচ্ছা, ওই আমি দেখলাম যে আমাকে আরো 4-5 জন আপনারা ইমেল অ্যাড্রেস দিয়েছেন যারা মেইল পান না। হ্যাঁ, সো আজকে বা কালকে সকালে আমি এই যতগুলো একদিন স্লাইড দেখিয়েছি এগুলো পিডিএফ করে আপনাদের মেইলে দিব, ওইগুলো অ্যাড করে। যদি তারপরেও কেউ বলেন, মানে ওইখানে কিন্তু আমি দেখেছি যে আপনারা সম্ভবত 5-6 জন লিখেছেন যে যারা কারেন্ট মেইলগুলো পাচ্ছেন না, চার্টার সেক্রেটারি বা আমাদের। সো আপনাদের কিন্তু এই যে রুলিয়া আপার যে মেইলটা, ওখানে কিন্তু আছে, এর বাইরে আরো 5-6 জন। তো যারা মানে ওই মেইলটা পান না, তারা অলরেডি এই গ্রুপে দিয়েছেন, আমি গ্রুপ থেকে ইমেল অ্যাড্রেস গুলো নিয়ে নিব। তারপরেও আজকে রাতে হলে দিয়ে দিন, কারণ কালকে আমি এগুলো সব মোটামুটি কালকে সকালে এগুলো কম্পাইল করে পিডিএফ করে যতগুলো পড়িয়েছি এটা দিব। এটা পড়ার পরে আমাদের কিন্তু 2টা ক্লাসে চাই আর একটু ইন্টারেক্টিভ, আপনারা কোশ্চেন করলেন, বা এমন হইতে পারে যে নেক্সট সেশনটা হবে আপনারা প্রচুর কোশ্চেন দিবেন, আমি টুকে নিব। যেমন আমাকে একজন একটু আগে সিরাজ সাহেব বললেন যে একটু স্যার 1% কোম্পানি সম্পর্কে বলে দেন, আমি কিন্তু রেগে রাখছি। আগের দিনে কামাল সাহেব বললো যে একটু অল্প করে হলেও কনকারেন্ট অডিট কভার করে দেন, দিয়েছি। এরকম আপনাদের যত কোশ্চেন আসে, নট নেসেসারি যে এই সাবজেক্টে হইতে হবে, আপনাদের মাথায় আসলে যদি কোনো দুর্বলতা থাকে বা কোনো জায়গায় মনে হয় একটু যে আমি ডিসকাস করলে আপনাদের হেল্প হবে, আই এম রেডি টু সার্ভ। ইভেন তার জন্য যদি প্রয়োজন হয়, অফিসিয়াল পেমেন্ট তো আর বেশি নিবো না, ক্লাস সংখ্যা আনঅফিসিয়ালি হলো, যেহেতু আমার নিজেরও জুম লিঙ্ক আছে, আমরা আরেকবার পরীক্ষার আগেও আরেকবার বসতে পারি, ওপেন ডিসকাশন। ধরেন আপনারা নিজেরা বসেন না, ওইখানে আমি ঢুকলাম, আপনারা কি কি আটকায় যাচ্ছেন একটু ডিসকাস করলাম। এটা হয়তো খুব বেশি করার সুযোগ পাবো না, একটা কমন সেশন হইতে পারে। সো উইল ডু দ্যাট। মানে আপনারা, আমার খুব উদ্দেশ্য হচ্ছে চার্টার সেক্রেটারি ইনস্টিটিউটের এখন হচ্ছে আমি একটা ওই অনলাইনে একটা প্রোগ্রাম করব, এটা হচ্ছে অ্যাডমিশন ফেয়ার। ওইটা ডেটটা দেওয়া ছিল, কিন্তু কোনো কারণে একটু আমাদের ইনস্টিটিউট একটু জটিলতা ছিল, এই কারণে পিছিয়ে গেছে। এই অ্যাডমিশন ফেয়ারের সময় আমি আপনাদের রিকোয়েস্ট করব, সবাই ওই অ্যাডমিশন ফেয়ারের যে ইয়েটা আছে, আপনার ওই যে পোস্টটা আছে, আপনাদের ওয়ালে শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধব লেভেলে, ব্যাংকারদের কমিউনিটি ঢুকাই দিলে। আমি কিন্তু কয়েকটা ব্যাংকিং কমিউনিটিতে আছি। তারপরে আপনারা যারা প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন, সেখানে বিজনেস ক্লাব আছে, সেখানে ইউনিভার্সিটির আছে। ইভেন যারা সিএমএ পড়তেছেন, সিএম স্টুডেন্টদের
বিভিন্ন ফোরামে দিয়ে দিলেন, যারা সিএ পড়তেছে সিএ স্টুডেন্ট দিয়ে দেন, কোনো ক্ষতি নেই, সিএ স্টুডেন্টরা সিএস পড়বে, এটাতে কোনো ক্ষতির কিছু নেই। হ্যাঁ, এরকম ভাবে করেন। সো আমি ওইটা একটু চেষ্টা করতেছি, কারণ আমাদের ইনস্টিটিউটে কিন্তু মেম্বার সংখ্যা যেমনি বাড়াইতে হবে, স্টুডেন্ট ইনপুটও অনেক বাড়তে হবে, সেই ক্ষেত্রে কিন্তু সবাইকে হেল্প করতে হবে। এনিওয়ে, তো কোশ্চেনটা ছিল যে হোয়াট আর দ্য টু টাইপস অফ অডিট টেস্টিং, ডিসকাস বোথ টাইপ অফ অডিট টেস্টিং উইথ দেয়ার ইন্ডিভিজুয়াল ইম্পর্টেন্স। তো আমরা একটু চট করে দেখে নিই। An audit test is a procedure performed by either an external or internal auditor in order to assess the accuracy of various financial statement assertions. The two common categories of audit testing are substantive testing আর টেস্ট অফ কন্ট্রোল। আমাকে কেউ একজন বলেন তো হোয়াট ইজ সাবস্টেন্টিভ টেস্ট, কেউ যদি বলতে পারেন আমি খুশি হব আর কি, যেহেতু আপনারা অলরেডি কয়েকটা ক্লাস করেছেন বা অন্য জায়গায়ও পড়েছেন, প্রথম ওই আগের 50 মার্কে আছে, কেউ একজন যদি শেয়ার করতেন। স্যার এটা কি লার্জ ভলিউমে টেস্ট করা, মানে লার্জ ভলিউম স্যাম্পল নিয়ে অডিট করাটাকে কি স্যার সাবস্টেন্টিভ টেস্ট বুঝাচ্ছেন? এখানে হচ্ছে কি ভাই, আমি বলি প্রথমে কিন্তু লার্জ করার সুযোগ নেই, কারণ আমি বলছি কিন্তু টেস্ট করব। হ্যাঁ, আমি একটা জায়গায় যে নর্মালি আর একটু গল্প আকারে বলি তাহলে বুঝতে সুবিধা। ধরেন আপনাকে বলা হইলো একটা বাসায় একটা ডিটেকটিভ যখন ঢুকে, হ্যাঁ, বলা হচ্ছে যে ধরেন একটা বাসায় খুন হয়েছে, লেটসে, দেখবেন সিনেমায় আপনারা এই কাহিনীটা দেখেন, ডিটেকটিভ ঢুকে এদিক ওদিক তাকায়, কয়েক জায়গায় যায়, বিভিন্ন জায়গায় দেখার চেষ্টা করে। এইটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন, ঢুকেই বোঝার চেষ্টা করে যে মোটা দাগে কিছু আছে কিনা, মোটা দাগে কিছু মনে হচ্ছে কিনা। এরপরে কিন্তু সে জায়গাটা সিলগালা করে দেয়, করে যে হচ্ছে যে হাতের টেস্ট দেখে, পায়ের টেস্ট দেখে, যে চেকগুলা করে, ওইটা কিন্তু একটা ফর্মাল প্রসেসে পড়ে যায়। ধরেন স্যাম্পল গুলা নেয়, ধরেন একটা লেটসে একটা ডেড বডি পড়ে আছে বা একটা চুরি হয়েছে বা ডাকাতি হয়েছে, সেই জায়গাগুলো যেসব জায়গায় হাতের ছাপ আছে ওটা দাগ দেয়। বাট প্রথমেই দেখবেন চট করে কিন্তু সে কোন জায়গায় ঢুকে ভেঙে ঢুকছে নাকি এ করছে, কোথায় কোথায় মুভ করছে, দেখবেন চট করে দেখে। আপনার সিনেমাগুলো খেয়াল করেন। সো এইটা হচ্ছে একটা জায়গায় ঢুকে প্রাইমারি লেভেলে আপনার কি মনে হচ্ছে, যে অর্গানাইজেশন কি খুব রিস্কি নাকি কম্পারেটিভলি একটা গুড কর্পোরেট গভর্নেন্স আছে, সেই টেস্টিংটা টেস্ট অফ কন্ট্রোল এন্ড টেস্ট সাবস্টেন্টিভ টেস্ট। হ্যাঁ, তবে আপনি যেটা বলছেন ঠিক আছে, সেটা হচ্ছে টেস্ট অফ কন্ট্রোলের থেকে সাবস্টেন্টিভ একটু বড় লেভেল হয়, ইউ আর রাইট। বাট ফ্যাক্ট হচ্ছে যে আপনি ঢোকার পরেই মানে ইনস্ট্যান্ট যে চেকিংটা করবেন সেটা। সো আপনার কথাটা পার্শিয়ালি কারেক্ট, যে এই দুইটা টেস্টের ভিতরে কিন্তু সাবস্টেন্টিভ টেস্টটা একটু ডিটেইলে আর টেস্ট অফ কন্ট্রোল আরো ছোট। আচ্ছা, আমরা এবার দেখি কি বলছে। বোথ টাইপ অফ টেস্ট আর ইউজুয়ালি in external and internal audit in order to reach established audit objective। তার মানে কি আমি কিন্তু অডিট অবজেক্টিভই সেট করতে হবে এই টেস্টার পরে, তারপর না অডিট অবজেক্টিভ সেট করে তো অডিটে যাব। as can be outlined in the audit checklist to determine based on the result of audit questionnaires, audit test typically as performed on the sample basis on an existing group or similar transaction। তার মানে কি এই টেস্টার পরে আমি যেটা বলার চেষ্টা করছি, টেস্টের উপরেই কিন্তু বেস করে আপনি কি করবেন, আপনি করবেন যে আপনার অডিট অবজেক্টিভ কি হবে, অডিটের প্ল্যানটা কি করবেন, চেকলিস্ট কিভাবে করবেন, কোন কোন এরিয়া কভার করবেন। সো এই টেস্ট করেই বুঝতে পারবেন যে কি কি আছে। তাহলে এবার আসেন, আচ্ছা তাহলে ওইখানে এখানে নাই, বাট আমি তাহলে বলে দিই টেস্ট অফ কন্ট্রোল হচ্ছে, আর একটু ক্লিয়ার করি, যে যিনি আমাকে প্রথম অ্যান্সার করছিলেন নাম কি, ওই যে বলছিলেন যে টেস্ট অফ ইয়ে, ওর নাম কি ভাই? কে? স্যার আমি হাসান মাহমুদ। হাসান, আপনি কি সিএ পড়ছেন নাকি না? না না স্যার, আমি তিতাস গেছে আছি স্যার। আচ্ছা, উনি যেটা বলছে উনি কিন্তু ঠিকই বলছেন, সেটা হচ্ছে টেস্ট অফ কন্ট্রোল মানে হচ্ছে কন্ট্রোল মেকানিজম কেমন আছে। যেমন ধরেন আমি একটা সিম্পল বলি, আপনি যখন একটা জায়গায় যাবেন, যখন দেখবেন যে রেগুলার এজিএম হচ্ছে, রেগুলার বোর্ড মিটিং হচ্ছে, একটা কোম্পানি দেখেন একটা জায়গায় অডিটে পাঠালো, যে দেখলেন যে আপনার প্রফেশনাল একজন বড় ভাই কোম্পানি সেক্রেটারি এখানে আছে, খেয়াল করেন, তার সাথে দুইটা ফাইনাল লেভেল বিভিন্ন লেভেলে পড়া দুইটা ছেলে আছে, তার সাথে অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি, তারা রেগুলার বোর্ড মিটিংটা করে। হ্যাঁ, তাহলে আপনার যে ধারণা হবে, আর যদি দেখেন যে তাদের ওইখানে ইভেন তো কোম্পানি সেক্রেটারি দূরের কথা, তাদের অ্যাকাউন্টসে পর্যন্ত কোনো কোর্স কোয়ালিফাইড পর্যন্ত কোনো অ্যাকাউন্টসের লোক নাই, তাহলে বলেন তো কোন এনভায়রনমেন্টে আপনার মনে হবে যে এখানে ভুল করার সম্ভাবনা বেশি কম, কোনটাকে মনে হয় বলেন? এখানে তো বলে ভর্তি বোঝাই যায়। সো ওই যে কন্ট্রোল, আপনি এনভায়রনমেন্টটা কি কন্ট্রোল কিনা বুঝে ফেললেন, যে যখন দেখলেন যে ওনাররা একজন প্রফেশনাল কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএফও আছে, একজন ইন্টারনাল অডিটের টিম আছে, এবং এখানে কিন্তু কোম্পানি সেক্রেটারিও আছে, তাহলে বুঝতে হবে যে তারা গ্রস লেভেলে কোনো ভুল করার কথা না। আর যদি তারা ভুল করেও থাকে, তাহলে আপনি একদিন যে তাদের সবকিছু বের করতে পারবেন না, ডিটেইলে ঢুকতে হবে, বিকজ দে হ্যাভ দ্য প্রফেশনাল টিম।
এই যে কন্ট্রোল টেস্ট করে আপনি ঠিক করলেন যে কতটুকু সাবস্ট্যান্টিভ যাবেন, যে অনেক বেশি যাবেন নাকি ছোট যাবেন। যেমন ধরেন যে দেখলেন যে স্যাম্পল বেসিসে 5টা কাজ করে দেখলেন 5টাই ঠিক আছে, টেস্ট অফ কন্ট্রোল ঠিক আছে, এখানে ওনারদের মানসিকতা ভালো, তাহলে কিন্তু আপনি অডিট স্যাম্পলিং সাইজটা, মানে স্যাম্পলিং যে সাইজ করি ওইটা ছোট করলেও কোনো ক্ষতি নেই। কিন্তু ঢুকে দেখলেন যে এখানে আদৌ কোনো কখনো মানে কোম্পানি করছে 20 বছর আর জিএসসি রিটার্নই সাবমিট করে না, কখনো কোনো কোম্পানি সেক্রেটারি বা চার্টার সেক্রেটারি কাজই করেন, ইভেন সিএ কোর্স কোয়ালিফাইড ছেলে পেলে নেই, অন্য বিভিন্ন হিস্ট্রি পড়া, পলিটিক্যাল সায়েন্স পড়া ছেলে পেলে এসে মোটামুটি তালিকাতে অ্যাকাউন্টিং লিখছে। আর একটা অর্গানাইজেশন ঢুকে দেখলেন যে এসএপি ইউজ করতেছে, ওরাকল ইউজ করছে, হ্যাঁ এখানে প্রফেশনাল লোকজন আছে, তখন ধরে নিবেন না এই অর্গানাইজেশনে ইন্টেনশনালি তারা ফ্রড করতে পারে, কিন্তু নর্মালি এরর অথবা ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট হওয়ার চান্স কম। তো এই টেস্ট অফ কন্ট্রোল করা আর সাবস্টেন্টিভ টেস্ট হচ্ছে আর একটু ডিটেইলে করা। সো ইউ আর অ্যাবসলিউটলি রাইট, মানে আমি জাস্ট একটু ডিটেইলে কথাটা বললাম। এখন মনে হয় ক্লিয়ার হয়েছে না আমার ইয়েটা, মানে পয়েন্টটা? আর কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে, এই দুইটা ব্যাপারে? আচ্ছা, আর একটা কোশ্চেন আসছে দেখেন, when conducted with thoroughness, objectivity, timeliness, the management of audit becomes a powerful tool for the corporate and organizational executives who seek to improve effectiveness and efficiency. Explain. কোশ্চেনটা কি করছে বলেন তো, যে when we conducted with thoroughness, objectivity and timeliness, the management audit becomes a powerful tool for the corporate and organizational executives who seek to improvement. যেখানে বলা হচ্ছে যে যারা ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি বাড়াতে চায় এবং ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য ম্যানেজমেন্ট অডিটকে যারা ওয়েলকাম করে, এই জায়গাটা এক্সপ্লেনেশন চাচ্ছে। মানে আমরা কিন্তু এই ধরনের ওই যে বেনিফিট বলি না, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, দেখেন কোশ্চেন করছে ডিফারেন্ট, বাট আপনি কিন্তু কমন, এই জন্য কোশ্চেনের সেন্সটাকে আমার বোঝা খুব দরকার, আমাদের জরুরি, বুঝছেন? দেখেন ম্যানেজমেন্ট অডিট কভার্স অল দ্য aspect or process of management, including planning, organizing, directing, structuring and controlling, which are progressively prerogatives of the top management. In short, it is concerned with the appraisal of the total performance of the management of the company. আচ্ছা, আমি আপনাদের বলে দিতে পারি যে এই লেখাটা, আপনি এই যে অ্যান্সারটা, এটা আপনার পরীক্ষা আসবে, কারণ আইদার আসতে পারে যে হোয়াট ইজ ম্যানেজমেন্ট অডিট, এই কথাটাই বলতে পারবেন, বেনিফিট অফ ম্যানেজমেন্ট অডিট এই কথাই বলতে পারবেন। যে কোশ্চেনটা আসছে, when conduct with the thoroughness and objectivity, timeliness, the management audit becomes a powerful tool for the corporate and organizational executive who seek improvement, effectively, efficiency. এই দেখেন, তাহলে এই কথাটা যদি আপনি মুখস্থর মতোই করে ফেলেন, খুব বেশি জিনিস কিন্তু মুখস্থ করতে বলবো না, তাহলে কিন্তু আপনার আর সময় কম লাগবে, কারণ পরীক্ষা হলে টাইম এত কম, চিন্তা করে লেখা যায় না, কিছু কিছু জিনিস একাধিকবার পড়বেন। এটা কিন্তু পরীক্ষায় আপনি এটাকে ইনকর্পোরেট করতেই পারবেন যে কোনো কোশ্চেনের ভিতরে। Management audit covers the aspect of all or process of management, including planning, organizing, directing, structuring, and controlling, which is prerogative to the top management. In short, it's concerned with the appraisal of total performance of the management of the company. Hence, it is very difficult to mention. কি বলছে, the qualification of the management audit. Management auditor qualification নিয়ে বলছে যে এটা একটু ডিফিকাল্ট টু অ্যাসারশন, যে কি কোয়ালিফিকেশন থাকতে হবে। পরে কি বলছে, in fact there is no prescribed qualification of the management auditor. হ্যাঁ, মানে এখন দেখেন চার্টার অ্যাকাউন্টেন্ট কিন্তু বলা আছে যে যখন আপনি বলছেন যে স্ট্যাটুটরি অডিট, তখন কিন্তু চোখে ভেসে আসবে যে মাস্ট হ্যাভ টু হ্যাভ এ কোয়ালিফাইড চার্টার অ্যাকাউন্টেন্ট, কারণ একটা চার্টার অ্যাকাউন্টেন্টের অডিট রিপোর্ট সাইন করা ছাড়া কোন স্ট্যাটুটরি অডিট কমপ্লিট হবে না। তার কোর্স কোয়ালিফাইড, তার অন্য কলিগরা আসবে, কিন্তু সাইন করতে হবে একজন কোয়ালিফাইড অডিট। কিন্তু ম্যানেজমেন্ট অডিটের ক্ষেত্রে কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে কারা এর কোয়ালিফিকেশন কি হবে। ইনফ্যাক্ট there is no prescribed qualification for the management auditors, only prerequisite is being their experience in the respective field. এই জন্য কিন্তু আপনারা অনেকেই জানেন কিনা, বাংলাদেশে কিন্তু যারা কনসালটেন্সি করে এদের একটা অর্গানাইজেশন আছে, আপনারা জানেন কি? নাম কি স্যার? হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কনসালটেন্ট। হ্যাঁ, তথ্যটা দেখেন, আমি তথ্যগুলো আপনাদের কেন দেই জানেন? অনেকেই তথ্য জানে না, হয়তো ইয়ারলি অল্প কিছু ফি দিয়ে একটা বড় কমিউনিটির থাকা যায়, কিন্তু যারা ম্যানেজমেন্ট কনসালটেন্সি করে, আমি চিন্তা করছি যে কি মেম্বার হব, ধরেন যারা ওই আপনার অডিট এবং ধরেন ম্যানেজমেন্ট অডিট বা কস্ট অডিট বা ফাইন্যান্সিয়াল অডিট করে, এর বাইরে তো কনসালটেন্সি থাকে।
সো ওয়ার্ল্ড ব্যাংক সহ IMF সহ বিভিন্ন জায়গায় কনসালটেন্সির সুযোগ আছে। সো ওদের সাথে একটা থাকলেন আস্তে আস্তে করে কানেকশন। মহাখালী ডিওসিসি অফিস আমি প্ল্যান করছি, অনেক আগের থেকে ফলো করতাম, রিসেন্টলি যেহেতু আমি এখন ফুল প্র্যাকটিসে আসছি, সো আমি এটা চিন্তা করছি, আপনাদেরকে জানাই রাখলাম, জাস্ট মাথায় রাখতে পারবেন। খুব স্যার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ওটা হচ্ছে ম্যানেজমেন্ট কনসালটেন্ট। হ্যাঁ, মেম্বারশিপ ফি কত স্যার? আমি একটু খবর নিব, আমার মাথা হঠাৎ করে এই প্রসঙ্গে আসলো, কেন কথাটা বলছি দেখেন, প্রত্যেকটা রিলেটেড। দেখেন এখানে বলতেছি যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অডিট করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই, এখানে আপনাকে সিএমএ হইতে হবে, চার্টার সেক্রেটারি হইতে হবে, সিএ হইতে হবে বলা নেই। তাহলে বাংলাদেশে অনেক লোকজন কিন্তু কাজ করে খাচ্ছে, কিভাবে খাচ্ছে? তখন আমি চিন্তা করলাম যে ওইখানেও কিন্তু তারা মেম্বার, তারা দাবি করে যে আমি কিন্তু ম্যানেজমেন্ট কনসালটেন্সি, ম্যানেজমেন্ট অডিট এক্সপিরিয়েন্স, কারণ আমি এই ইনস্টিটিউটের মেম্বার। হঠাৎ করে মনে হইলো আপনাকে যে এটা এই লাইনটা পড়েই আমার ওই কথা মনে পড়ে গেল, বুঝছেন? সো ওইটার ফি খুব বেশি হওয়ার কথা না, নতুন ইনস্টিটিউট তো 5-6 বছর আগে হয়েছে। হ্যাঁ, সো আমি দেখি নেক্সট ক্লাসের আগে একটু খবর নিতে পারি কিনা, আপনাদের ইনফরমেশন শেয়ার করবেন, আপনারা পেলে আমাকে দিয়ে। হ্যাঁ, তো ইনফ্যাক্ট দেয়ার ইজ নো প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন ফর দ্য ম্যানেজমেন্ট অডিটর্স, only prerequisite is being their experience in the respective field. তারপর কি বলছি, দেন কোশ্চেন হচ্ছে ওই একই কোশ্চেনের কন্টিনিউশন। ম্যানেজমেন্ট অডিট ইজ নাইদার কম্পালসারি আন্ডার এনি স্ট্যাটুটরি ল নর স্ট্যাটুট অর ল, বাট ইজ পিওরলি voluntary and terms of reference and scope are determined by the management. তার মানে এটা যেহেতু কোনো স্ট্যাটুটরি অডিট নাই, কোনো নির্দিষ্ট নিয়মে ধরা বাঁধা কোনো ছক নাই, ম্যানেজমেন্ট তার স্কোপ টল এগুলো ঠিক করে দেয়। দেয়ারফর ম্যানেজমেন্ট অডিট ক্যান বি আন্ডারটেকেন ইন্টারনালি বাই ম্যানেজমেন্ট দেমসেলফ অর এক্সটার্নালি বাই দ্য ম্যানেজমেন্ট কনসালটেন্ট। এই দেখেন একটু আগেই এই কথাটা কেন আমার মাথায় আসলো যে ম্যানেজমেন্ট কনসালটেন্ট। সো এখন দেখেন যদি কেউ বলে যে আমি একটা ম্যানেজমেন্ট অডিট করাবো, সো স্বাভাবিকভাবে চার্টার সেক্রেটারি না খুঁজে বলতে পারে ম্যানেজমেন্ট কনসালটেন্ট। তো এখন যদি দাবি করে যে আমি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কনসালটেন্টের মেম্বার, তাহলে কিন্তু দেখেন সে কিন্তু হয়তো তাদের ওইখানে কোনো শুরুতে যারা করছে কোনো কোর্সও করতে হয়নি, কিন্তু এরা যখন আবার কোর্স শুরু করবে, যা লাইক ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটর, প্রথম দিকে কিন্তু আমাদেরকে, আমি যখন সিএ পাস করেছি সেই 2007 থেকে আমাকে বলেছে এটা মেম্বার হন, আমি সামাও হইনি। এখন কিন্তু ফিও বেড়ে গেছে, এখন হয়তো আবার পরীক্ষাও দিতে হয়, তখন হয়তো পরীক্ষা দেওয়া লাগতো না। আমি এর কথা বলছি, ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটর, ঠিক আছে? সো এই ম্যানেজমেন্ট কনসালটেন্ট মাথায় রেখেন, মানে একটু কানেক্টিভিটি টু ইয়ে করার জন্য। আচ্ছা, দেয়ারফর ম্যানেজমেন্ট ক্যান বি আন্ডারটেকেন ইন্টারনালি ম্যানেজমেন্ট আর দেমসেলফ এন্ড এক্সটার্নালি। আচ্ছা, এটা আমরা পড়ে ফেলেছি। তারপরে বলছি যে অ্যাডভান্টেজ। এবার দেখেন ওই হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ ম্যানেজমেন্ট অডিট, এটা আসলে আমি পড়বো না কারণ আপনারা অনেকবার পড়ে ফেলেছি। সো এই কোশ্চেন হয়ে গেছে। আমি এখান থেকে আর ইম্পর্টেন্ট কোনো কিছু আছে কিনা এগুলো কম্পাইল করছিলাম। আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা পড়েছি আমরা আগে, আমার মনে হয় এখান থেকে আর কিছু নাই। আমরা একটু অন্য একটা স্লাইডে যাব, সেটা হচ্ছে এইখানে, সরি, হ্যাঁ চলে আসছে। আপনার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমি কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছি কেন যে এগুলো আপনাদের কালকে দিয়ে দিব, তো আপনারা এইখান থেকে কিন্তু পেয়ে যাবেন। মোটামুটি পরীক্ষায় যা আসে অলমোস্ট সবই এখানে আছে। তো ডিসঅ্যাডভান্টেজটা কি স্যার ম্যানেজমেন্ট? আচ্ছা আচ্ছা, ফাইন, তাহলে একটু দেখি ডিসঅ্যাডভান্টেজটা বলি। আমি ভাবছিলাম যে এটা হয়তো অসুবিধা নেই, যাচ্ছি না এমনি স্যার জাস্ট বললেই হবে স্যার। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা কস্টলি, বুঝছেন? এটা হচ্ছে কস্টলি হয়, তারপর অনেক সময় কম্পারসেন্ট হয়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মানে এটা কস্ট। এখন কি স্লাইড দেখা যাচ্ছে আবার? জি স্যার, জি স্যার, সরি। হ্যাঁ, দেখেন ম্যানেজমেন্ট অডিটর ক্যান নট বি আন্ডারস্ট্যান্ড দ্য প্র্যাকটিক্যাল প্রবলেম। অনেক সময় যেটা হয় যে আপনি ধরেন একটা লোককে বাইরের থেকে এনে বসাই দিলেন, সে কিন্তু আপনার ব্যাপারে কতটুকু জানবে বুঝবে, বিকজ অডিটের একটা কমন, এটা কিন্তু এই অডিট না, যে কোনো অডিটের একটা কমন সমস্যা কি জানেন, যে আসলে আলটিমেটলি একটা বাইরের লোক এসে আপনাকে যে কত দ্রুত হেল্প করতে পারবে, দিস ইজ অলসো কোশ্চেনেবল না? কারণ কি, কেন কোশ্চেনেবল? বিকজ আপনি সারা বছর কাজ করেন, হ্যাঁ, আপনার জিনিসটা অডিট করে বের করবে 2 মাসের অডিটে এসে 1 মাসের অডিটে 3 মাস ইজ ডিফিকাল্ট। সো দ্য সাজেশনস প্রোভাইডেড বাই দেম আর থিওরিটিক্যাল বাট নট প্র্যাকটিক্যাল। এটা কিন্তু অনেকেই হাসাহাসি করে। আমি দেখেছি রিসেন্টলি একটা বড় কোম্পানি আমরা অডিট করেছি, তো অনেক পয়েন্ট বেরোছে। উত্তরা বেস, আপনার সোলারের ব্যবসা করে এরকম আছে, বা অ্যাগ্রোতে আছে। তো এখানে যে জিএম ফাইন্যান্স, উনি আমাদেরই সিএ প্রফেশনাল কোর্স কোয়ালিফাইড, তো আমাকে হাসতেছে, বলতেছে ভাই, আমাকে বলতেছে যে আপনার ছেলেরা খুব ভালো কাজ করছে, কিন্তু আসলে বাইরের থেকে যত বলা সহজ, আমরা তো জানি আমাদের লিমিটেশন। আমি হাসলাম, বললাম দেখেন এই কথাটা অন্য যে কোনো অডিটরের ক্ষেত্রে প্রযোজ্য, আমার ক্ষেত্রে একটু কম প্রযোজ্য। প্রথম হচ্ছে আমি আদার সাইড অফ দ্য টেবিল বোঝার চেষ্টা করি, এক।
মানে আমি অলওয়েজ কিন্তু উল্টা পাশে বোঝার চেষ্টা করি। সেকেন্ড হচ্ছে আমি ইউ অ্যাটিটিউড অ্যাপ্লাই করতে পারি, কারণ অনেকে আছে শুরু থেকেই প্র্যাকটিস করে। কিন্তু আমি আলহামদুলিল্লাহ 16 বছর কর্পোরেটে কাজ করার পরে এসে প্র্যাকটিসে আসছি, তো ওই পাশের ঘটনা আমার জানা। এইটা কিন্তু আমি যতই তাকে ভুং ভাং দিই না কেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে এক মাসে আমার ছেলেপেলেগুলো এমন কিছু বের করে ফেলবে যেখানে ধরেন একাধিক সিনিয়র লোকজন কাজ করছে। সো এটা একটা কমন ফেনোমেনন। স্কোপ অফ ম্যানেজমেন্ট ইজ ভেগ। অনেক সময় কি আপনি কি চান এটাই তো বুঝাইতে পারেন না। এটা একটা জেনারেলি ম্যানেজমেন্ট মোর এমফাসিস অন দ্য মেইনটেইনিং বুকস অফ অ্যাকাউন্টস। হ্যাঁ, আর যেটা বললাম যে কস্টলি তো আছেই, যেটা কস্ট ইনকার্ডিং হয়, তারপর হচ্ছে যে অনেক সময় টাইম লেগে যায়, ঠিক আছে, এই জিনিসগুলো আছে। সো বেশি কিছু না, 2-3টা আছে। আর কোনো কোশ্চেন? স্যার আমার একটা ফ্রেন্ড এফসিএ সাজ্জাদ, ও তো চাকরি থেকে ছাইরা প্র্যাকটিসে চলে আসছে। এই যে কুমিল্লার? জি স্যার। আপনার কি স্কুলের ফ্রেন্ড না কলেজের? ইউনিভার্সিটির ফ্রেন্ড স্যার। আপনি কি 96 এর 95 এর এসএসসি আপনি? আমার স্যার 92-94। স্মার্ট মানুষ, আমার সাথে সে প্রোগ্রাম করে। আপনার নাম কি বললেন এখন? হাসান। হাসান, আপনি আমার কথা বললেন, উনি আমার প্রোগ্রামে আসছে। আমি ওই যে এক সময় আমি তো অনেক ধরনের এনটিভিতে লাইভ প্রোগ্রাম করতাম, উপস্থাপনা। ওই রেডিও নেক্সট নামে একটা রেডিওতে সিএফও করতাম, সে আসছিল। হ্যাঁ, সে ওই প্রোগ্রামে আসছিল, ভালো। আর সে ইনফ্যাক্ট আমার সাথে সিএতে ফাইনাল লেভেল একসাথে ছিল। আমার তো ভাগ্য ভালো, আল্লাহ তাআলা প্রথম পরীক্ষায় পাশ করে গেছি। সাজ্জাদ ভাই একটু সময় লেগেছে, 4-5 বছর পরে পাশ করছে। আমি খুব মানে আল্লাহর অসীম রহমত, এত লাকি একটা মানুষ, বুঝছেন, মানে আমি আর কি বলবো। যে আলহামদুলিল্লাহ স্যার। ওই কারণে কোনো কারণে একসাথে ছিলাম, যদিও আমি অনেক আগে পাস করছি, বাট উই আর ফ্রেন্ড। হ্যাঁ, ভালো, অনেক কানেক্টিভিটি আছে কিন্তু, বুঝছেন, গভর্নমেন্ট কানেক্টিভিটি বলো, চালাক চতুর মানুষ। ওনার বন্ধু আরেকজন আছে মনোয়ার ভাই, ওই যে জি জি, আপনাদেরই বেস্ট ফ্রেন্ড নাকি? আমাদের ক্লাস নিছে স্যার। উনি তো উনি ইয়েতে পড়ছে, ন্যাশনালে পড়ছে। কিন্তু সাজ্জাদ ভাইয়ের আবার বন্ধু খুব। হ্যাঁ জি, ওরা ওই ভিক্টোরিয়াতে একসাথে পড়ছে। ও রাইট। আচ্ছা, এখন কি স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এইখানে আমি কিছু জিনিস আপনাদেরকে একটু দেখাতে চাই, সেটা হচ্ছে কোশ্চেন আর কি। দেখেন এখানে আমি এই জিনিসগুলো আপনাদের ওই পার্টের জন্য ইম্পর্টেন্ট, এটা আমি মনে করে এই জন্য নিয়ে আসছি। সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি। একটু এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখেন, কারণ এই জিনিসটা দেখলে কিন্তু অনেক কোশ্চেন অ্যান্সার করতে হবে না। আচ্ছা, আমরা বলছি আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাসেসিং দ্য রিস্ক অফ দ্য ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট। আগে কয়েকদিনই আমরা কথা বলছি না, একটু আগে যে সাবস্টেন্টিভ টেস্ট বললাম, একটু আগে যে টেস্ট অফ কন্ট্রোল বললাম, এইটা করার সময় কিন্তু ইম্পর্টেন্ট যে একটা আপনি যেখানে যাবেন স্বাভাবিকভাবে একটা ঘরে যে আপনি কিন্তু প্রথমে দেখতে হবে যে এখানে কে কে আছে। হ্যাঁ, আপনি ধুম করে যে কাজ শুরু করলে তো আপনি দেখেন, আমরা বলি কি একটা অর্গানাইজেশনে মানুষ জয়েন করে খুব ভালো করতে পারে নাই, কিন্তু ওই যে বললাম না যে আমি লাকি, আমি অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা রহমত করে। আমার একটা মজার ব্যাপার কি জানেন, যেসব অর্গানাইজেশনে জয়েন করছি অনেকের আছে যে অল্প সময় ম্যানেজমেন্টের সাথে ভালো পড়তে পারে না, মন ভালো থাকে না, চাকরি করে কিন্তু ছাড়ি ছাড়ি ভাব, এরকম। কোশ্চেন হচ্ছে প্রথম একটা ঝামেলা হয়েছে কি, একটা অর্গানাইজেশন যখন ঢুকবেন আপনি কত জানেন, কত জ্ঞানী মানুষের পরে আগে হচ্ছে ওইখানে যারা আছে আপনার টিম, আপনার নিচের দিকে আপনার অন্য কলিগরা, আপনার ওনাররা, এদের সাথে একটু খাতির জমান। এটা কিন্তু কমন প্র্যাকটিস। এটাকে বলে যখন ক্রিকেট খেলতে নামান, সচিন টেন্ডুলকার ধরেন আগের দিনে 400 রান করে আসছে, মনে করেন নাগপুর টেস্টে, পরের দিন কলকাতায় নামছে, তো কলকাতার পিচ, কলকাতার জলবায়ু আলাদা। এখন যদি আগের দিনের ওই 400 রানের মতো যে বল দেখছিল ফুটবলের মতো ধাম ধাম মারা শুরু করে, কিছুক্ষণ পরে দেখবে উইকেট নাই, বুঝছেন। সো ব্যাপারটা এরকম, টু আন্ডারস্ট্যান্ড দ্য এন্টিটি। এটা কিন্তু লাইফের জন্য দরকার। যে কোনো জায়গায় যাবেন আগে বোঝার চেষ্টা করেন সারাউন্ডিংটা কেমন। সো অডিট ইজ লাইক দ্যাট। আমি এমন ভাবে গল্প করি, দেখেন আপনি কিন্তু যে কোনো অডিট পরীক্ষায় এই গল্প দিয়ে শেষ করতে পারবেন। কি বলা হচ্ছে? আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাসেসিং দ্য রিস্ক অফ দ্য ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট। The auditor should obtain an understanding of the entity and its environment, including its internal control, sufficient to identify and assess the risk of the material misstatement of the financial statement, whether due to fraud and error. এখন কোশ্চেন হচ্ছে, আপনারা যদি কেউ বলে যে ম্যানেজমেন্ট অডিট, তাহলে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জায়গায় বলেন যে এখানে লিখে দিবেন ম্যানেজমেন্ট প্রসেস, জাস্ট এখানে ম্যানেজমেন্ট প্রসেস লিখে দিলে হবে। দেখেন একই কোশ্চেন আপনি করে ফেললেন। কিন্তু এটা পড়াচ্ছি কিন্তু একটা ল, সেটা হচ্ছে বাংলাদেশ কি অডিটিং স্ট্যান্ডার্ড, হ্যাঁ, স্ট্যান্ডার্ড অন অডিটিং 315। এটা যে আইএসএ
315 এবং বিএসএ 315 এটা পড়াচ্ছি। কিন্তু আপনি দেখেন এই কথা দিয়ে যদি আপনি শুধু এখানে কস্ট অডিট লিখে দেন যে মিস স্টেটমেন্ট অফ দ্য কস্ট এলিমেন্টস, মিস স্টেটমেন্ট অফ দ্য ম্যানেজমেন্ট প্রসেস দিলেই কিন্তু একই কথা কেটে যাচ্ছে। আমি আপনাকে কিন্তু এক্সাম টেকনিক দিচ্ছি, হাউ টু অ্যান্সার ইউর কোশ্চেন। অনেকে মনে করে কি ভিন্ন ভিন্ন জিনিস পড়তে হবে, ভিন্ন ভিন্ন জিনিস পড়ার কোনো বিষয় না। আমি আপনাদের কনফিডেন্টলি বলতে চাই, বিনয়ের সাথে বলতে চাই যে যাই পড়তেছেন এটা কিন্তু কমনলি পড়েন। যখন ম্যানেজমেন্ট অডিট রিলেটেড আসবে এটাকে বসাই দিবেন, এর বাইরে কিন্তু কিছু নাই। মানুষজন সাহিত্য দিতে পারবেন কিন্তু পরীক্ষায় সাহিত্য দেওয়ার জায়গা না। পরীক্ষা হচ্ছে আগের থেকেই প্ল্যানিং, দ্রুত সময় লিখতে হবে। সো এইভাবে অ্যান্সার করার চেষ্টা করেন যে ইন্টারনাল অডিট অবটেইন অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটি, auditor should obtain the understanding of the entity and its environment including its internal control sufficient of identify and assess the risk of the material statement of the financial statement whether due to the fraud and error and sufficient to design and perform further audit procedure. আচ্ছা, এরপর আসেন, এরপর কি বলছে, risk assessment procedure and sources of information about the entity and its environment including its internal control. কি হচ্ছে দেখেন, risk assessment procedure, the auditor should perform the following risk assessment procedure to obtain an understanding of the entity and its environment including the internal control, inquiry of the management and other within the entity, and analytical procedure and observation and inspection. এবার বলেন এই কথাটা কি কামাল সাহেব বলেন তো ভাই, এই কথাটা সব অডিটে কেটে খাটাই দেওয়া যায় না? এই কথাটা যে বললাম, হ্যাঁ জি স্যার, কমন স্যার, কমন কথা। সেই জন্যই এমন ভাবে আমরা পড়বো, মানে এই সাবজেক্টে আমি বলছি না যে ফেলের প্রশ্নই আসবেন না, মনে করবেন ডিস্টিংশন পাবেন, 50-এ 40 পাইতে হবে, ঠিক আছে? এরপর আসেন আন্ডারস্ট্যান্ডিং, এবং আপনাদের বলি এই সাবজেক্টে যদি একটু বেশি মার্ক তুলতে পারেন অন্যটা একটু কম পেলেও কিন্তু আপনাদের হেল্প করবে। সো দেয়ার ইজ নো ফ্যাক্ট যে না এটা পাস হয়ে গেছে ছেড়ে দিলাম, সব লিখবেন, সুন্দর করে লিখবেন যাতে করে ভালো মার্ক পাওয়া যায়। আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট ইনক্লুডিং ইন্টারনাল কন্ট্রোল কি, অডিটর আন্ডারস্ট্যান্ডিং দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট কনসিস্ট অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফলোইং অ্যাসপেক্ট। কি হচ্ছে, প্রথমে দেখবে ইন্ডাস্ট্রি, রেগুলেটরি অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টর ইনক্লুডিং দ্য অ্যাপ্লিকেশন অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এবার আপনি আসেন, যদি ব্যাংক হয়, আমি কি এখানে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর জায়গায় বাংলাদেশ ব্যাংক গাইডলাইন দিলে কোনো ক্ষতি আছে? দেখেন তো লেখাটা খেয়াল করেন তো, সিম্পল দেখেন এই সেন্টেন্স পড়তে কোনো অসুবিধা হয় কিনা। আমি যখন ধরেন আমি বলতেছি যে আপনাকে বললো যে এটা স্পেশাল অডিট অথবা ম্যানেজমেন্ট অডিট, তো এখানে আপনি দেখেন তো এখানে যদি বলেন ম্যানেজমেন্ট এসওপি যদি লেখেন, ইন্ডাস্ট্রি আপনি যদি বললেন যে ইন্ডাস্ট্রি রেগুলেশন এন্ড আদার ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরস ইনক্লুডিং ফাইন্যান্সিয়াল and non-financial factors, including the applicable financial reporting framework. এখানে যদি applicable internal SOP যদি লেখেন, এখানে যদি লেখেন অবলিক দিয়ে লিখে তাহলে কাটবে না। এখানে যদি বলেন যে SOP স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এই টার্মগুলো সব মাথা রাখবেন। তারপর হচ্ছে যে কর্পোরেট, যদি সিজি হয় কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, অথবা যদি বলেন যে পলিসিজ এন্ড প্রসিডিওর, কোনো পড়তে অসুবিধা হয় কিনা দেখেন তো, সেন্টেন্স ইনকমপ্লিট হয় কিনা, পলিসি এন্ড প্রসিডিওর, হ্যাঁ কোনো সমস্যা আছে না স্যার? তো স্বাভাবিকভাবে একটু এই কিছু কিছু জায়গায় একটু মুখস্থর মতো করে ফেলবেন। তারপর হচ্ছে নেচার অফ দ্য এন্টিটি ইনক্লুডিং দ্য এন্টিটিস সিলেকশন এন্ড অ্যাপ্লিকেশন অফ অ্যাকাউন্টিং পলিসিস। তো অ্যাকাউন্টিং পলিসির জায়গায় যদি আপনি বলেন যে এখানে ম্যানেজমেন্ট অডিট হবে, স্ট্যাটুটরি অডিট তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আর যদি ম্যানেজমেন্ট অডিট হয় যদি ম্যানেজমেন্ট পলিসি যদি লেখেন ম্যানেজমেন্ট পলিসিস, ঠিক আছে, অথবা এসওপি, ম্যানেজমেন্ট পলিসিস অথবা এসওপি যদি লিখেন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, হয়ে গেল। Objective and strategies and related business risks that may result in a material misstatement in the financial statement. বলবেন ম্যাটেরিয়াল রিপ্রেজেন্টেশন ইন দ্য ম্যানেজমেন্ট স্টেটমেন্ট, এখানে যা হয় ম্যানেজমেন্ট অ্যাসারশন, ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জায়গায় ম্যানেজমেন্ট অ্যাসারশন বলে দিতে পারবেন। এই জায়গাগুলোই চেঞ্জ করতে হবে, বাট কমন কথা রাখা যাবে। মেজারমেন্ট এন্ড রিভিউ অফ দ্য এন্টিটিস ফাইন্যান্সিয়াল পারফরমেন্স, মানে পিওর অডিটের কথা বলা আছে, ইন্টারনাল কন্ট্রোল। আচ্ছা, ইন্ডাস্ট্রি এবার এটা ডিটেইল আছে। ডিটেইল কি আছে বলছি যে ইন্ডাস্ট্রি regulatory and other external factors including the applicable financial reporting framework, the auditor should obtain the understanding of the relevance industry regulatory and other external factors including the application
অ্যাপ্লিকেবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, মানে আইএফআরএস এর কথা বলতেছে। এখানে আইএফআরএস এর জায়গায় আপনাদের হচ্ছে কোম্পানি ল, আদার ল, যে অ্যাপ্লিকেবল ল গুলো দিলেই হবে। নেচার অফ দ্য এন্টিটি, the auditor should obtain an understanding of the nature of the entity. The nature of the entity refers to the entity's operation, its ownership and governance, the type of investment, and it making and plans to make, the way of the entity structured, and how it's financed. Acha. The auditor should obtain an আচ্ছা, আমি আপনাদের আরেকটা ছোট্ট টিপস বলি, একটা ছোট্ট রিলেভেন্ট। আমাদের কিছু টিচার আছে, মানে আমি একটা কনসেপ্ট সম্পর্কে আপনাদের বলি, এটা চেহারা না দেখালে বোঝা যাবে না, জন্য আমি আবার একটু চেহারা আসতেছি। সেটা হচ্ছে, আমরা যে খাতায় লিখি না, আমাদের কিছু টিচার আছে সিনিয়র যারা খুব ভালো ড্রাফটিং এ, বিশেষ করে চার্টার সেক্রেটারিতে খুব বিরক্ত হয় যদি ড্রাফটিং এ মেজর কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হয়। আমি আপনাদের ছোট্ট একটা টিপস বলি, আপনারা চেষ্টা করবেন যে ছোট ছোট বাক্যে লেখার জন্য কমপ্লেক্স লিখবেন না। এটা আমি বলি, সিএ বা আইসিএমএ তে যতটা না হচ্ছে যে লিটারেচার দেখা হয় যে আপনি গ্রামাটিক্যাল ঠিক করছেন কিনা, এইখানে একটা চ্যালেঞ্জ স্পেশালি ফাইনাল লেভেলে, সেটা হচ্ছে যে যখনই আপনি মেজর লেভেলে মিস্টেক করেন, হ্যাঁ, যেমন আমি আপনাদের খাতা কাটার অভিজ্ঞতা দীর্ঘদিন দেখেছি, যেমন আমি একটা ছোট্ট জিনিস লিখি, দেখেন কি ভুল, আপনারা জাস্ট আমাকে একটু হেল্প করেন যে আমি ঠিক বলতেছি কিনা, এখানেই লিখি, অসুবিধা নেই। সেটা আমি একটা কোশ্চেন করলাম, ঠিক আছে, কি কোশ্চেনটা লিখবো, লেটস সে, এক সেকেন্ড আমি কোশ্চেনটা একটু খুঁজি যে কোন কোশ্চেন দিলে আপনাদেরকে একটু টাফে ফেলানো যাবে। সিম্পল একটা টিপস বলি, আমার মনে হয় যে আপনাদের এটা হেল্প করতে পারেন। আপনারা চেষ্টা করেন কোনোভাবেই কোনো মিস্টেক করা যাবে না, গ্রামাটিক্যালি মেজর মিস্টেক। একটা উদাহরণ দিই, সুবিধা হবে, অল্প কয়েকদিন পরীক্ষা আছে তো একটু দেখে নিন, এইটুকু একটু খেয়াল রাখতে হবে, আর কিন্তু কোনো সমস্যা নেই। চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা মেজর কোনো মিস্টেক যাতে না করি। পেয়েছি। আচ্ছা, ধরেন আমি একটা কোশ্চেন লিখি এখানে, ডু ইউ নো how old he is, না ভুল হলো তো, how old is he। আচ্ছা, এবার বলেন তো এখানে কোনো ইয়ে আছে কিনা, সরি কোশ্চেন হচ্ছে না কেন, এখানে কোনো ভুল আছে কিনা বলেন তো, কোশ্চেনটা পড়তেছে না কেন, সরি। হ্যাঁ, এখানে কোনো ভুল আছে এই কথাটার ভিতরে? দেখা যাচ্ছে ভাই এটা? দেখতেছি স্যার, ভুল তো খুঁজে পাচ্ছি না। এটা হি ইজ হবে স্যার, এটা কি হবে? হি ইজ, হাউ ওল্ড হি ইজ, হাউ ওল্ডার হবে না না না, older না, স্টেপ পরে যেতে পারে। হাউ ওল্ড, আপনারা এই যে ডিসকাশন চিহ্ন হবে একটা। হ্যাঁ, আপনারা বলতেছেন এখানে কি হবে, কে বললেন কথাটা? জাহিদ বলছি স্যার। জাহিদ, এখানে কি হবে, হি ইজ হবে এরকম? জি স্যার। এটা কারণটা কি বলেন তো, লজিকটা কি? এটা এক্সপ্লেনেটরি সেন্টেন্স, পরেরটা, হ্যাঁ না, প্রথমটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আসলে হচ্ছে কি, হ্যাঁ ইউ আর অ্যাবসলিউটলি রাইট, একটা সেন্টেন্সে কোনোভাবে দুইটা ইন্টারোগেটিভ হইতে পারবে না। দুইটা, ডু ইউ নো তো একবার কোশ্চেন করছেন, পরেরটার কোনোদিন একই সেন্টেন্সে দুইটা কোশ্চেন, মানে আমরা যেটা বাংলা বলি হচ্ছে প্রশ্নবোধক সাইন থাকতে পারে, ডু ইউ দিয়েই তো একবার কোশ্চেন করছে, আবার ইজি বললে দুইবার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো একটা সেন্টেন্সে কখনোই দুইবার হচ্ছে মানে কোশ্চেন সাইন দেয়া যাবে না, কোশ্চেন বোধক। এখানে ইজি হয়ে গেলে মানে হাউ ওল্ড যদি আলাদা হইতো, ধরেন এটা যদি এমন হইতো, দিস ইজ এ আলাদা, এটা একটা আলাদা সেন্টেন্স যদি আমি করতাম, ধরেন এটা আলাদা সেন্টেন্স, হ্যাঁ, তাহলে কিন্তু দুইটা আলাদা সেন্টেন্স যদি হইতো, জাস্ট সিম্পল একটা জিনিস বললাম, এরকম কিছু জিনিস আমরা আসলে একটু সচরাচর এই জিনিসগুলো কিন্তু অনেকে খুব খেয়াল করে। যদি দুইটা হইতো সেন্টেন্স তাহলে কিন্তু ঠিক ছিল। জাহিদ যেটা বলছে এটা রাইট,
যে যখন আলাদা আলাদা কোশ্চেন, ডু ইউ নো, তুমি কি জানো, এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্স, হাউ ওল্ড হি ইজ, ঠিক আছে, যখনই এই দুইটা কোশ্চেন সেন্টেন্স একসাথে হয়ে যাচ্ছে তখন কিন্তু আসলে ডু ইউ নো দিয়ে মিন করতে তার বয়স কত, তখন সেকেন্ডটা কিন্তু কোনোভাবেই কোশ্চেন হবে না। এরকম কিছু বেসিক লেভেলের জিনিস আমরা আসলে কন্টিনিউয়াসলি ভুল করি, আমাদের কিছু লোকজন কিন্তু এরকম মার্ক করে, যদিও আমি এটা নিয়ে খুব বদার্ড হওয়ার দরকার নেই, বাট চার্টার সেক্রেটারি কোশ্চেনে যে এইগুলো একটু চিন্তা করে, জাস্ট বলে রাখলাম আপনারা চেষ্টা করেন একটু সচেতন ভাবে। আর হচ্ছে যে একটু ওই মানে এই কমন যে ওয়ার্ড গুলো আছে না, আমরা কিন্তু লিখি কম, লিখলে হবে কি, আমি আপনার আজকে একটা সাজেশন দিই, সেটা হচ্ছে এইটা ফলো করেন, আপনি যদি কোনো সাবজেক্ট ফেল করেন আমাকে ধরে নেন। আরেকটা সাজেশন দিই, বুঝছেন, একটু কষ্ট করতে দিব। আপনাদের তো পরীক্ষা কবে যেন শুরু, কবে শুরু? 22 তারিখে স্যার। 22 জানুয়ারি স্যার। 22 জানুয়ারি। আচ্ছা, ছোট্ট একটা বুদ্ধি দেই, সেটা হচ্ছে আপনাদের কি পাস্ট কোশ্চেন আছে আপনার কাছে? পাস্ট কোশ্চেন? জি স্যার। পাস্ট কোশ্চেন, কারণ একটা পরীক্ষা হয় 3 ঘন্টা না আপনাদের? জি স্যার, 3 ঘন্টা। আচ্ছা, তাহলে বাসায় তো আসলে 3 ঘন্টা দেওয়া কঠিন, আপনি সিম্পল 1 ঘন্টা রুম লক করবেন, যেমন আমি এই রুমে বসে আছি, আমার রুমে একটু শব্দ করবেন, আমি পুরো লক করে বসে আছি, এরকম একটা জায়গায় 1 ঘন্টা পরীক্ষা দিবেন, যতটুকু সময় আছে যা যা পারেন আপনি, কিন্তু কোশ্চেনটা আগে দেখতে পারবেন না, কোশ্চেনটা বেস্ট মানে আপনার বই, কোশ্চেন বই প্রিন্ট করা আছে অথবা কপি আছে, আপনি বসে নিজে নিজে পরীক্ষা দিবেন 1 ঘন্টা। পরীক্ষা দেওয়ার পরে ওই দিন খাতা রেখে দিবেন, কিচ্ছু করবেন না, পরের দিন নিজে নিজে মিলাবেন যে আমি 3 ঘন্টায় 100 মার্ক দেওয়ার কথা ছিল, 1 ঘন্টায় কতটুকু দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম টেস্ট, যে আমি 1 ঘন্টায় কি 1/3 পারছি কিনা, ফার্স্ট এভারেজ মার্ক। হ্যাঁ, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এবার নিজে নিজে সলিউশন মিলান। নিজে সলিউশন মিলান মানে হচ্ছে সলিউশন তো আপনাদের কাছে আছে, বা যদি কোথাও আটকে যান আমাকে জানান, আপনার সুবিধা হবে যে আমরা তো সোমবারে একটা ক্লাস নিব, এর আগে যদি করতে পারেন, কালকে যদি করে ফেলতে পারেন। প্রথম হচ্ছে নিজে পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে রেখে দিলেন, পরের দিন যত বইপত্র আছে, নোট টোট, ক্লাসের নোট টোট আছে, নিয়ে বসে লাল কালি দিয়ে নিজে নিজে করলেন যে 100 মার্কসের ভিতরে 33% বেশি আপনি পরীক্ষায় 1 ঘন্টায় পারছেন কিনা, ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে নিজে কতটুকু পারছেন। এবার দেখবেন যে বেসিকলি কোথাও কোথাও আপনার বানানে সন্দেহ ছিল কিনা, ওগুলো মার্ক করেন। হয় কি, কোনোদিনই আমরা এই কাজটা করি না, পরীক্ষার পর ভুলে যাই যে পরীক্ষায় কি কি বানান আটকে যায়। দেখেন এখানে কিন্তু আমি সিএর ওদিন গার্ডে গেলাম, শোনা যাচ্ছে না? আমাকে শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা, শোনা যাচ্ছে কামাল সাহেব? ওকে 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 স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনার কানে মনে হলো। সিএর হলে গার্ড দিতে গেছি, বুঝছেন তো, একটা একটা মেয়ে আমাকে বলছে যে স্যার এনভায়রনমেন্ট বানানটা স্যার একটু বলবেন। তো সাধারণত নর্মালি আমাকে ওই যে ইউটিউব ভিডিওতে দেখে বা আমি একটু সব জায়গায় কথা বলি, দেখা যায় একটু হেল্পফুল মাইন্ডে, অনেক কিন্তু পরীক্ষা হলে এই কথা জিজ্ঞেস করলে টিচার একটা ধারে মানবে, বুঝছেন, নিশ্চিত। তা আমি তাকে বানানটা বলে দিলাম, ইচ্ছা করে বললাম, যে সিম্পল একটা জিনিস জিজ্ঞেস করছে, ক্ষতি কি, এটা খুব বেশি বড় ধরনের আমার বিবেচনায় খুব বড় অপরাধ হয়নি। দেখেন সে কিন্তু ফাইনাল লেভেল পরীক্ষা দিচ্ছে, এনভায়রনমেন্ট বানানটা হঠাৎ করে তার মাথায় কাজ করতেছে না, কেন কি জানেন, তার কিন্তু পলিটিক্যাল এনভায়রনমেন্ট, অডিটের এনভায়রনমেন্ট, এই কথাটা কিন্তু বারবার সে পড়ছে, বাট এই যে ল্যাক অফ প্র্যাকটিস। আমি আপনাদেরকে সাজেশন করব, কালকে প্লিজ, কালকে ক্লাস আছে আপনাদের কোনো, রোববার কালকে ক্লাস আছে? আছে না? আচ্ছা আচ্ছা স্যার, থাকতে পারে স্যার। আচ্ছা, ক্লাস যদি তাহলে যদি ক্লাস কালকে থাকে, মঙ্গলবারও আছে ক্লাস? না, মঙ্গলবার মনে হয় নাই স্যার। সোমবার আমার ক্লাসের পরে মঙ্গলবারে এই কাজটা করেন, যে কোনো পেপার হইতে পারে, এই পেপার হইলে ভালো হয়, তাহলে আপনি আমার সাথে ডিসকাস করতে পারলেন, অন্য পেপার হইলে অসুবিধা নেই। এখন এই 1 ঘন্টা যে আপনি পরীক্ষা দিলেন, এখানে নিজের উপরে নিজের একটু কন্ট্রোল থাকতে হবে। এটাকে বলে না যে সে সবচেয়ে বেশি শক্তিশালী, যে নিজের রিপুকে কন্ট্রোল করতে পারে, রিপু মানে হচ্ছে নিজের কন্ট্রোল, ইচ্ছা করবে একটু সলিউশন দেখি, কারণ এটা তো আমি খাতা দেখবো না, আপনি দেখবেন, খেয়াল করেন, মনে হয় একটু সময় নেই, 1 ঘন্টার রেস্ট নেই, অথবা টাইম একটু বেশি নেই, স্ট্রিক্টলি স্টপওয়াচ দিয়ে ধরবেন, 1 ঘন্টায় পরীক্ষা দিবেন, এবং নিজের খাতা নিজে লাল কালি দিয়ে দাগ দিবেন, কতটা বানান ভুল করছেন, কোথায় কোথায় সমস্যা করছে। এবার জানেন আপনি এবার ওই ব্যাক ক্যালকুলেশন করে যখন ওই কোশ্চেনগুলো কাটবেন না, যে লার্নিং হবে, আপনার কঠিন লার্নিং হবে। পরীক্ষার আগে যদি এরকম 3 থেকে 4টা পরীক্ষা দেন, প্রত্যেকটা পেপারে একটা একটা করে, হ্যাঁ, নট নেসেসারি 3 ঘন্টা দিতে হবে, 1 ঘন্টা করে দেন। যদি খারাপ করেন আমাকে ধরেন যে স্যার আমি খারাপ করছি। দেখেন এটাকে বলে 3 স্টেপ ফর্মুলা। প্রথম হচ্ছে নিজে পরীক্ষা দেয়া, সেকেন্ড হচ্ছে নিজের খাতা দেখা,
এবং খাতা দেখতে যে পরে অ্যান্সার খোঁজা যে কোথায় কি করলাম, কোথায় ভুল করলাম, কোনো ম্যানুয়াল আছে কিনা, এবং সেই অনুযায়ী আপনার যদি কোনো বেসিক লেভেলের নলেজের ঘাটতি থাকে ওইখানে আপনি যে খুঁজেন, ওইখানে দেখেন। এই ফর্মুলায় যদি কেউ পাস করে পৃথিবীর কোনো পরীক্ষার প্রিপারেশনেই তা আটকাবে না। দিস ইজ বেস্ট প্র্যাকটিস। এটা আমি একটা ভিডিও আছে আমার অনলাইনে, আমি ওই যে সি এর পরীক্ষার আগে আমি এটা টিপস দিছিলাম যে যখন ওই ইয়ে চলে, প্রথম পরীক্ষাটা হলো যখন ওই যে লকডাউন চলে, আমি বলছিলাম যে এখন যেহেতু কোনো ইনস্টিটিউট নেই, ক্লাস নাই, নিজের জাজ হন, নিজের কোশ্চেন সেটার হন। কোশ্চেন সেটার তো হইতে পারবেন না, পুরোনো কোশ্চেন খুঁজে বের করে যেটা আনসিন আগে দেখেন নাই, নিজে কোশ্চেন সেটার, নিজে এক্সামিনার হন, নিজের টাইম কিপার, এবং নিজের এক্সাম কন্ডাক্টর হন, মানে এক্সাম হলে গার্ড দেয় না, নিজেকে দেন। আর থার্ড হচ্ছে নিজে এক্সামিন করেন। দেখবেন যে কাউকে দেখানো ছাড়াই আপনি অনেক ইমপ্রুভ করছেন। আমার এই ফর্মুলাটা ফলো করে যদি উপকার পান প্লিজ জানায়েন, আমার বিশ্বাস যেটা আপনাদের হেল্প করবে। এনিওয়ে, হঠাৎ করে মনে হলো যে আপনাদেরকে এইগুলো একটু বলে রাখি, কারণ খুব বেশি সময় নাই। আচ্ছা, তারপর হচ্ছে নেচার অফ দ্য এন্টিটি, এটা আমরা জানি, দ্য অডিটর শুড অবটেইন দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ দ্য এন্টিটি, এটা আমরা আর বেশি গেলাম না, এটা আমাদের জানা জিনিস। বাট এটা কিন্তু পরীক্ষায় এই ধরনের জিনিস আসবেই। হ্যাঁ, অবজেক্টিভ এন্ড স্ট্র্যাটেজিস অফ দ্য রিলেটেড বিজনেস রিস্ক। হ্যাঁ, the auditor should obtain the understanding the entities objectives and strategies and the related business risks that may result in material misstatement of the financial statements. Okay, তারপরে বলা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল দেখতে হবে। the auditor should obtain an understanding of the internal control relevant to the audit. The auditor use the understanding of the internal control and to identify the types of potential misstatements, consider factors that affect the risks of the material misstatement, and design the nature, timing, and extent of the further audit procedure. এটা আপনার জন্য ইম্পর্টেন্ট, এটা আপনার ইন্টারনাল কন্ট্রোল অ্যাসেস করতে হবে। তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে অ্যাসেসিং দ্য রিস্ক অফ ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট, এটা দেখতে হবে যে আসলে কি কি রিস্ক থাকে, এটা আপনি দিয়ে দিব, আপনারা একটু চোখ বুলাই নিয়েন। আচ্ছা, এখানে আর বড় ইম্পর্টেন্ট কিছু নাই, আরো দুই একটা কোশ্চেন সলিউশন আমি খুঁজে বের করে রাখছিলাম। তো এখন এটাকে যেটা করতে হবে সব কম্পাইল করে কালকে মেইল করতে হবে, এই কারণে আমি এটা রেখে দিয়েছি। এক সেকেন্ড, অডিট টেস্টিং আপনাদের বলছি। আচ্ছা, এই স্লাইডটা কি আপনারা পেজ, এটা কি দিয়েছিলাম, আপনাদের দেখাইছিলাম যে একসাথে ডিফারেন্সটা একসাথে? না স্যার, দেখার নাই স্যার। ওকে, এটা এক স্লাইডে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনাদের যে আগে ক্লাস নিত এই সাবজেক্টে, ওনার তো দেখলাম উনি এটা খুব ইম্পর্টেন্স দিয়ে পড়িয়েছে, আমিও উনি কি পড়িয়েছিল ওগুলো দেখছিলাম। হ্যাঁ, ওখানেও দেখলাম উনি খুব ইম্পর্টেন্স দিয়ে। সো এইটা আমরা মনে হয় ডিসকাস করলে মোটামুটি আজকের ক্লাস এখানে শেষ করব। এটা একটু বড়, বাট এই কন্টেন্টটা ডিসকাস করলে আই হোপ যে আপনাদের অনেকটা কভারেজ হয়ে যাবে। চলে গেল কেন, সরি, কত নম্বর পেজে ছিলাম? আপনারা কি এই আগের ক্লাসের ম্যাটেরিয়াল গুলো কিছু পেয়েছিলেন না, কোশ্চেন সলিউশন বা এগুলো? না স্যার, পান না? আচ্ছা, আমি দিয়ে দিব সব আপনাদের এগুলো, যেহেতু আমি কালেক্ট করেছি আমারগুলোও দিব, আর আগের কোশ্চেনেরও কিছু সলিউশন আছে ওটাও দিয়ে দিব। ওকে, এটা তো আসলে আপনাদের জন্য, আমার তো কোনো কাজ হবে না, মানে আমার দরকারও নেই কোনো এটা। আচ্ছা, এবার হচ্ছে চলে আসছি। আচ্ছা, তাহলে একটু দেখি যে আমরা বলছি কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন ডিফারেন্ট টাইপ অফ অডিট। এই জিনিসটার ভিতরে আলটিমেটলি অনেকগুলো জিনিস কাভারেজ করা আছে। কি কাভারেজ করা আছে দেখেন, যে আমরা আমাদের প্রথম হচ্ছে নেচার, পারপাস, স্কোপ, হ্যাঁ, এগুলো সবই এখানে আছে। সো আমরা যদি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে দ্য কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট। প্রথম হচ্ছে নেচার। The audit review in the financial statement of the company to express an opinion whether it reflects the reasonable, true and fair view of the state of the affairs of the company for a particular period. একটা নির্দিষ্ট পিরিয়ডে, এই সংজ্ঞাটা সবচেয়ে ভালো সংজ্ঞা আমার কাছে মনে হলো, যে খুব কম কনফাইন করা। ফাইন্যান্সিয়াল অডিট মানে এটা পার্টিকুলার পিরিয়ডে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং ডিসক্লোজার গুলো রিজনেবলি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিচ্ছে কিনা, এটা হচ্ছে স্ট্যাটিক অডিট। এরপর ম্যানেজমেন্ট অডিট। ম্যানেজমেন্ট অডিট আপনারা কি দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা একটু ছোট মনে হচ্ছে, এবার ঠিক আছে না? একটু বড় করলে ভালো হয়। জি স্যার, এখন ঠিক আছে। নাড়াচাড়া চলে যাবে, মাউস ইউজ করা দরকার ছিল। এনিওয়ে, মাউস দিয়ে বসিনি। আমার এটা আবার সমস্যা কি, ওই যে কি বলে মাইক্রোসফটের ওই যে কি বলে এটার জন্য, ওইটা আবার স্ক্রিনে হাত দিলে আবার চলে যায়, ঝামেলা। আচ্ছা, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট অডিট। ম্যানেজমেন্ট অডিট ইজ এ কনসার্ন উইথ দ্য সিস্টেমেটিক অ্যাসেসমেন্ট
of methods and policies of an organization management in the administration and uses of resources, tactics and strategies, planning and employees and organizational improvement. তো দেখেন আমি বারবার করে একদিন যে বলছিলাম সেই কথাটাই বলা আছে যে ম্যানেজমেন্ট অডিট ইজ বেসিক্যালি অডিট অফ দ্য ম্যানেজমেন্ট। হ্যাঁ, আর যে তিনটা অডিট, ফাইন্যান্সিয়াল অডিট, ইন্টারনাল অডিট, অপারেশন অডিট, ইট ইজ বেসিক্যালি ফর অডিট ফর ম্যানেজমেন্ট। এই তিনটা হচ্ছে, এই প্রথমটা, তৃতীয়টা এবং চতুর্থটা, এটা হচ্ছে ফর ম্যানেজমেন্ট। তাহলে লিখবেন যে ফাইন্যান্সিয়াল অডিট ইজ ফর ম্যানেজমেন্ট, ইন্টারনাল অডিট ইজ ফর ম্যানেজমেন্ট, অপারেশন অডিট ইজ কন্ডাক্টেড ইজ ফর ম্যানেজমেন্ট, আর এটা হচ্ছে অফ ম্যানেজমেন্ট, এই অনলি জায়গা যেখানে ম্যানেজমেন্টকেই অডিট করা হয়। আচ্ছা, ইন্টারনাল অডিট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট appraisal activities within the organization for a review of operation as a device to management. And operation audit, the operation is structure review, আসলে বেসিক্যালি ইন্টারনাল অডিটের স্কোপেই কিন্তু অপারেশনাল অডিট থাকে অনেক ক্ষেত্রে, মোস্ট অফ দ্য কেসে। আচ্ছা, অপারেশনাল অডিট ইজ এ স্ট্রাকচার রিভিউ অফ দ্য সিস্টেম, ইন্টারনাল কন্ট্রোল and procedure of an organization in order to evaluate whether they are being constructed efficiently and effectively and to make suggestions to improve them if needed. Purpose ki? Main purpose of the statutory audit is to determine the financial statement presented fairly and reflect করতেছে কিনা, আর হচ্ছে মানে fairly present করা আছে কিনা, এটা হচ্ছে মেইন পার্ট। হ্যাঁ, fairly present হয়েছে কিনা এটা মেইন পার্ট পারপাস। ম্যানেজমেন্ট অডিট is assess of the competencies and capacities of the company's management in order to evaluate their effectiveness, especially with the regard to the strategies, objectives and policies of the business. Internal audit mainly concerned with ensuring the control over the various operations to ensure that no irregularities would occur within the organization and মানে যদি উদাহরণ হিসেবে বলি, এটা হচ্ছে ইয়ারলি স্ট্যাটুটরি অডিট, ফেয়ার ভিউ রিফ্লেক্ট আছে কিনা, সমস্ত স্টেক হোল্ডারদের দরকার, এনবিআর, আরজেসি, এফআরসি সবার ইম্পর্টেন্ট। ম্যানেজমেন্ট অডিট নট নেসেসারি রেগুলার হয়, এটা বোর্ড অফ ডিরেক্টর চেয়ারম্যান মনে করলো যে আমার টপ ম্যানেজমেন্টের কি কম্পিটেন্সি আছে কিনা, তারা ইফেক্টিভ কিনা, তাদের পলিসিগুলো প্রপারলি আছে কিনা এটা। আর ইন্টারনাল অডিট ডে টু ডে অডিট, চুরি হলো কিনা, কোনো ফ্রড মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হলো কিনা, স্পেশালি ফাইন্যান্সকে কেন্দ্র করে। আর অপারেশন অডিট হচ্ছে ফাইন্যান্সের বাইরেও আরো যে এরিয়াগুলো আছে, ফ্যাক্টরি, এইচআর, সেলস, to assure management that the operation activities are valid and control are reliable. In total the operation is effective and efficient. So মোটামুটি সবগুলোরই মেইন অবজেক্টিভ প্রায় কাছাকাছি। হ্যাঁ, তারপরে স্কোপ, অডিটর অপিনিয়ন ডিপেন্ড অন দ্য ভেরিফিকেশন অফ প্রফিট লস এন্ড ব্যালেন্স শিট। এখানে কিন্তু প্রফিট লস ব্যালেন্স শিট মানে মোট কথা হচ্ছে যে এখানে অ্যাকাউন্টিং সাইকেল স্টার্টিং ফ্রম দ্য ব্যালেন্স শিট, প্রফিট লস স্টেটমেন্ট, তারপরে প্রফিট এন্ড লস, প্রয়োজন হলে সে ট্রায়াল ব্যালেন্স যাবে, প্রয়োজন হলে লেজারে যাবে, প্রয়োজন হলে অ্যাকাউন্টিং এন্ট্রি দেখবে, জার্নাল এন্ট্রি দেখবে। দিস ইজ দ্য স্কোপ। আর ম্যানেজমেন্ট হচ্ছে রিভিউইং ভেরিয়াস ফর্মস অফ ডকুমেন্টেশন ইনক্লুডিং বাজেট, প্ল্যানিং ডকুমেন্ট, কর্পোরেট রিপোর্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, পলিসি, প্রসিডিওর, biographical material and various other document, even ম্যানেজমেন্টের সিভি পর্যন্ত দেখা, তাদের জব এক্সপেরিয়েন্স, তাদের এসওপি, তাদের কেপিআই, কেআরএ is also included in this area. এই কথাটা একটু মাথায় রাখেন, কেপিআই, কেআরএ also in the scope of management audit. Internal control mainly covers the financial transaction throughout often. External auditor বাইরে internal audit daily যে কোনো বিষয় ঢুকতে পারে, mainly covers the financial, এই দুটো financial, statutory audit এবং internal audit mostly হচ্ছে financial, আর management audit is the management procedure, আর operation হচ্ছে every area of the organization, mainly cover the financial transaction throughout often extended to the operational and management topics. Scope হচ্ছে include the activities of the business whether the financial and non-financial, manufacturing, purchase, marketing, selling, distribution, R&D, personnel, policy matters, financial management, compliance and so on, যেটা বললাম যেটা পুরো এরিয়া কভার করা। ফিচারটা হচ্ছে স্ট্যাটুটরি অডিট লুকস অনলি দ্য হিস্ট্রিক্যাল অফ দ্য ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, ফিউচার দেখে না, আগামী বছর সেলস কি হবে, আগামী বছরের কেপিআই কি, আগামী বছরের ফোরকাস্টেড ব্যালেন্স শিট ইজ নট দ্য এরিয়া অফ দ্য ফাইন্যান্সিয়াল অডিটর। Management auditor goes beyond the financial record in observing area and aims to improve the features of the business operation.
আর এটা হচ্ছে রুটিন চেক অফ দ্য ফাইন্যান্সিয়াল এন্ড আদার ট্রানজাকশন। আর এটা হচ্ছে অপারেশনাল অডিট ইজ দ্য restricted in operation areas only. Management policies and objectives and decision are generally outside the scope. এখানে কিন্তু কেউ দেখে না যে এমডির জেডি ঠিক আছে কিনা, এমডির কেআরএ কে পিএ ঠিক আছে কিনা, এটা কিন্তু অপারেশনাল অডিট দেখে না, এটা কিন্তু ম্যানেজমেন্ট অডিটের পার্ট। এখানে পার্ট হচ্ছে যে প্রপারলি সেল হয়েছে কিনা, যে অফার দেওয়া ছিল 12 পিসে 1 পিস ফ্রি দেওয়ার ছিল দিয়েছে কিনা, ফ্যাক্টরির ওভারটাইম বেশি গিয়েছে কিনা, দিস ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্টের ক্রাইটেরিয়া কি? এটা হচ্ছে এজিএম এ অ্যাপয়েন্টেড বাই দ্য শেয়ার হোল্ডার্স ইন দ্য এজিএম, আপনার বোর্ড মিটিং এ ডিসিশন নিয়ে ফাইনালি নিতে হয় এজিএম অ্যাপ্রুভাল। অ্যাপয়েন্টেড বাই দ্য ম্যানেজমেন্ট অর দ্য সুপারভাইজারি বোর্ড অফ ডিরেক্টরস, বোর্ড অফ ডিরেক্টররা করে। এটা কারা করে? পারফর্ম বাই দ্য এমপ্লয়ি অফ দ্য ইন্টারনাল অডিট টিম। অনেক সময় এক্সটার্নালিও কিন্তু এক্সটার্নাল অডিট টিমকে দিয়ে পার্মানেন্ট নেচারের থার্ড পার্টি হিসেবে ইনক্লুড করে ইন্টারনাল অডিট করে, বাট মোস্টলি সব অর্গানাইজেশন গুলো দেখি ইন্টারনাল অডিট টিম নিজেরাই রাখে। পারফর্ম বাই দ্য এমপ্লয়িজ অফ দ্য ইন্টারনাল অডিট টিম, এই দুটা মূলত ইন্টারনাল অডিট টিমেরই কাজ, ঠিক আছে? আচ্ছা, কোয়ালিফিকেশন এখানে আসলে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী চার্টার অ্যাকাউন্টেন্ট হইতে হবে, আমরা জানি সিএ, নট ডিফাইন্ড বাই দ্য ল। এটা আসলে আমি আগেই বলেছি যে ম্যানেজমেন্ট অডিট কারা করবে, দেয়ার ইজ নো স্ট্যাটুটরি বাট ইন্টারনাল অডিট একটা ইনস্টিটিউট আছে, সিএ কোর্স কোয়ালিফাইড, চার্টার সেক্রেটারি, সিএম এরা কাজগুলো করে থাকে, বাট কোনো এইটা ছাড়া এখানে স্পেসিফিক কারা করতে পারবে কোম্পানি একটা বলা আছে যে অ্যাজ পার দ্য সিএ অর্ডার 1973 অনুযায়ী যারা প্র্যাকটিসিং চার্টার অ্যাকাউন্টেন্ট তারা করতে পারবে। এই তিনটার ক্ষেত্রে কোনো স্পেসিফিক কোয়ালিফিকেশন দেওয়া নেই। পিরিয়ডিক্যালি এটা বছরে একবার করতেই হবে ফাইন্যান্সিয়াল ইয়ারে, এটা কোনো ডিফাইন নাই, 2-3 বছরে একবারে করে, যেটা বলছিলাম 2-3 বছরে করা হয়। ইট ইজ এ কন্টিনিউয়াস অডিট, সব সময় করতে হয়। আর এটাও কোনো ডিফাইন করা নাই, আপনার অপারেশনাল অডিট 2-3 বছরে একবার করে। রিপোর্টিং ইজ একদম ফরম্যাটেড করা, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী দেখবে, এবং আইএসএ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অডিটিং বা বিএসএ অনুযায়ী করতে হবে। এখানে কোনো নির্দিষ্ট ফরম্যাট নাই, এখানে টপ ম্যানেজমেন্ট যেভাবে দেখতেছে সেভাবে করে দেওয়া হয়। ইন্টারনাল অডিটে কোনো একদম স্পেসিফিক ধরাবাঁধা নিয়ম নাই, বাট যেভাবে ম্যানেজমেন্ট কালচার যেভাবে সেভাবে করে। এবং এখানে কিন্তু অডিট কমিটির একটা অর্গানাইজেশনের যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে অডিট কমিটির চেয়ারম্যান করা হয়, এবং অডিট কমিটির চেয়ারম্যানের কাছে রিপোর্টগুলো দিতে হয় ইন্টারনাল অডিটের ক্ষেত্রে। রিপোর্টিং সাবমিট টু দ্য জেনারেল ম্যানেজার, এক্সিকিউটিভ ডিরেক্টরস এন্ড ম্যানেজিং ডিরেক্টরস। রিপোর্ট অলসো ডিসকাস উইথ দ্য ফাংশনাল হেড হুজ অ্যাক্টিভিটিস is audited and his views are also incorporated. So এখন আপনারা বলেন এই জায়গাতে যেভাবে আমি আজকে ডিসকাস করলাম, এরপরে আপনারা আনমিউট করে নেন। আমার মনে হয় যে এই রিলেটেড কোশ্চেন লিখতে আপনাদের জেনারেল কোশ্চেন মানে 50 মার্কসের 20 মার্কস কিন্তু এই রিলেটেড কোশ্চেনই আসে, আর কিছু টিকা আসে, তো আমার মনে অসুবিধা হবে না। এখন বলেন তো এটা বোঝা গেছে কিনা পুরো জিনিসটা, কাইন্ডলি। জি স্যার, লেখা যাবে ইনশাআল্লাহ। যাবে না? এই জিনিসগুলো কিন্তু আমরা কয়েকবারই ডিসকাস করলাম, বাট আজকে একদম মানে স্পেসিফিক করে দেয়। সো আমার মনে হয় যে আজকের মতো এখানে শেষ করি। স্যার ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।